জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ আমরা মডেল পেপার 9 নিয়ে আলোচনা করব। তোমরা যারা আছো ক্লাস 12 এর পরীক্ষার্থী সেমিস্টার 4 অর্থাৎ 2026 এর যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য আমরা রায় মার্টিন কোশ্চেন ব্যাংক বইটা থেকে ফিজিক্সের যে পার্টটা সেখানে আমরা মডেল পেপার 9 নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর পিডিএফ লিংক অর্থাৎ এই ভিডিওর জন্য পিডিএফ লিংক তোমরা অলরেডি অ্যাভেলেবেল আছে আমাদের কমিউনিটি পোস্টে, কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে গিয়ে লিংকে ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারো অতি অনায়াসে। এবং কিভাবে ডাউনলোড করবে তার জন্য ভিডিও শেষে আমরা একটু বলে দেবো। তার জন্য আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলিকে সঠিক সময়ে আপডেট পাওয়ার জন্য আমাদের এসপিডি সমাধান চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। চলো তাহলে আমরা শুরু করি আমাদের মূল ভিডিওতে। দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, আলোকরশ্মি চোঙাকৃতি তরঙ্গ মুখের সঙ্গে কত কোণ করে? তোমরা মনে রাখবে যে কোনো তরঙ্গ মুখ অর্থাৎ যে কোনো তরঙ্গ মুখ, ধরো এটা একটা লাইন সোর্স, মানে আলোর যে সোর্সটা এটা লাইন সোর্স, তাহলে এই দিকেও রশ্মি বিকিরণ করছে, ঠিক আছে, এই দিকেও বিকিরণ করছে, এমনকি আমাদের দিকেও বিকিরণ করছে, পিছন দিকেও বিকিরণ করছে। তো এইটাকে আটকাতে গেলে একটা চোঙাকৃতি তলকে আমাদেরকে কল্পনা করতে হবে, মানে একটা কল্পনা করে যে এটাকে আটকানোর জন্য একটা চোঙ আমরা কল্পনা করছি। অনুরূপভাবে যে কোনো বিন্দু সোর্স সেখান থেকেও কন্টিনিউ রশ্মি বেরিয়ে আসছে, ঠিক আছে। এই রশ্মিগুলোকে আটকানোর জন্য আমাদেরকে একটা গোলাকার কল্পনা করে যে একটা ফুটবল, ঠিক আছে, গোলাকার তলকে কল্পনা করতে হবে। একইভাবে যে কোনো রশ্মি যারা সমান্তরাল ভাবে আসছে বহু দূর থেকে তাদেরকেও আটকানোর জন্য আমাদেরকে এরকম সমান্তরাল সমতল কল্পনা করতে হয়, ঠিক আছে। যেটাই হোক না কেন মনে রাখবে যে এই যে রশ্মি আর এই যে তল এর সাথে এই যে অ্যাঙ্গেলটা অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90 ডিগ্রি অল টাইম। একইভাবে এই যে রশ্মিগুলো বেরিয়ে আসছে রেডিয়ালি আউটওয়ার্ড আর এই যে তলটা, ঠিক আছে, এই তলটার সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। অনুরূপভাবে এই যে তলটা অর্থাৎ এই যে ব্যাসার্ধ আকারে বেরিয়ে আসছে এই তলের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে মনে রাখবে যে রশ্মি তরঙ্গ মুখের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ যে কোনো রশ্মি তরঙ্গ মুখের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, উৎপন্ন করে, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন দেখো, এটা একের এ ছিল। আচ্ছা একের বি বলছে একক রেখাছিদ্রের অপবর্তন সজ্জাতে মুখ্য চরমপটির তীব্রতা I0 যদি রেখাছিদ্রের বেধ দ্বিগুণ করা হয় তবে ওই তীব্রতার মান কত হবে? তো তোমরা জানো, এখানে লিখে দিচ্ছি একের বি যে তীব্রতা প্রপোর্শনাল টু বেধ অর্থাৎ ছিদ্রের যে বেধ তার স্কয়ার হয়, ঠিক আছে, একক রেখা ছিদ্রের জন্য, মানে একটা রেখা ছিদ্র। তো সেক্ষেত্রে দেখো I2/I1 আমরা লিখতে পারি A2/A1 তার হোল স্কয়ার। এটা হচ্ছে এখানে বেধ, বিস্তার নয় কিন্তু বেধ, ঠিক আছে। তাহলে এখানে দেখো A2টা বলেছে ডবল হয়ে যাচ্ছে 2A1/A1 তার হোল স্কয়ার, মানে হচ্ছে দেখো 4। অতএব I2 সমান হবে 4I1। এখানে I1টা I দিয়েছে তাহলে 4I, ঠিক আছে, তার মানে 4 গুণ হয়ে যাবে সেখানকার তীব্রতাটা, অর্থাৎ লাইটের তীব্রতাটা 4 গুণ হবে। নেক্সট তারপর বলেছে একের অথবা দেখাও যে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্ব একই দৈর্ঘ্যের হবে। আচ্ছা আগে আমাদের বার করে নাও যে বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়। তোমরা অলরেডি জানো যে বক্রতা কেন্দ্রেই গঠিত হয়, সেটা একটু ম্যাথমেটিক্যালি বার করে নাও। অর্থাৎ এইটা ধরো একটা বক্রতা দর্পণ মানে অবতল দর্পণ, ঠিক আছে। তো এর হচ্ছে মেরু, এর হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সি। এই বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে প্রতিবিম্ব সাধারণত এখানেই হয়, সেটা আমরা দেখবো। অর্থাৎ এটা মানে কি R সমান 2F আর এটা কি হচ্ছে ইউ, ঠিক আছে, সমান -2F লিখবে। আর বক্রতা ব্যাসার্ধের ফোকাসটাও নেগেটিভ, ঠিক আছে, কারণ বাঁ দিকে আছে, ঠিক আছে। তো বাঁ দিকে থাকার জন্য আমরা অবতল দর্পণের সূত্র থেকে এটা 2F দাগ নাকি একের অর, তো আমরা দর্পণ সূত্র থেকে কি পাবো? দর্পণ সূত্র থেকে দেখো এখান থেকে লিখছি 1/v প্লাস 1/u সমান 1/f। এখন অবতল দর্পণের জন্য 1/v, ইউটা নেগেটিভ, কত ইউ সমান আর মানে হচ্ছে 2f -2f আর ফোকাসটাও নেগেটিভ, ঠিক আছে। তাহলে 1/v সমান 1/2f মাইনাস 1/f, মানে 1/2f মাইনাস 2/f সমান -1/2f। তাহলে কি দাঁড়ালো? v সমান -2f, তার মানে কি ভিটাও 2f মানে হচ্ছে তো আর মাইনাস আর, অতএব বক্রতা কেন্দ্রে গঠিত হবে। এখন m সমান আমাদের বার করো, m সমান -v/u। তো -v এর জায়গায় বসাও এটা -2f আর ইউ এর জায়গায় বসাও এটা -2f, কারণ এখানে লিখেছিলাম, ঠিক আছে। তাহলে এই মানগুলো বসালে -1, এর মানেটা কি দাঁড়াচ্ছে যে m যেহেতু মান -1 অতএব বস্তুর আকার সমান প্রতিবিম্ব আকার, ঠিক আছে, প্রতিবিম্ব আকার, কারণ বিবর্ধনটা 1 পেয়েছে আর মাইনাস আছে মানে কি নেগেটিভ বোঝাচ্ছে যে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব নিচের দিকে উল্টে যাবে, অর্থাৎ নেগেটিভ বোঝাচ্ছে প্রতিবিম্ব অবশীর্ষ, মানে এখানে সদ হবে, ঠিক আছে, অবশীর্ষ। ওকে, এটা হচ্ছে তথ্য। সো ভালো করে ফর্মুলাটা বসাবে, ফর্মুলাটা বসানোর পর এখান থেকে আর এর জায়গায় 2f বসাবে, মাইনাস বসাবে, ঠিক আছে, অবতল দর্পণের জন্য সব মাইনাস। আর
তোমাদের পিডিএফ এই সলিউশনগুলো এইভাবে করা আছে, আরো ডিটেলসে ভালো করে করা আছে, বিশেষ করে যেগুলো ব্যাখ্যামূলক কোশ্চেন সেগুলো সুন্দর করে লেখা আছে অ্যাকচুয়ালি। এখানে অনেক কিছু বলে দেবো, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন দেখো, 2 এর প্রশ্নটা দেখো, ক্ষীণ দৃষ্টি সম্পন্ন চোখের নির্দিষ্ট বিন্দুটি চোখের নিকট বিন্দুটি চোখ থেকে 50 সেমি দূরে অবস্থান করে। চোখটিকে ত্রুটিমুক্ত করতে হলে যে লেন্স ব্যবহার করতে হবে তার প্রকৃতি এবং ব্যবহৃত লেন্সের ক্ষমতা নির্ণয় করো। দেখো, ত্রুটিমুক্ত করা মানে হচ্ছে এখানে আমরা খালি চোখে দেখতে যাই, ঠিক আছে। আচ্ছা, ত্রুটিমুক্ত চোখের জন্য তার মানে তার যে প্রতিবিম্ব সে অসীমও গঠন করতে পারবে, সেটাও দেখতে পারবে আর কি চোখের জন্য। তাহলে ভিটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, তো ত্রুটিমুক্ত চোখের জন্য ভিটা ইনফিনিটিভ। আর নিকট বিন্দুতে মানে সেখানে যদি বস্তু রাখি সেক্ষেত্রে ইউ সমান -50। ওকে, তাহলে 1/v - 1/u সমান 1/f সূত্র থেকে কি লিখতে পারি, 1/vটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, মাইনাস ইউটা হচ্ছে -50, 1/f। তাহলে এখান থেকে 1/f সমান 1/50। ঠিক আছে, এটা দেখো পজিটিভ আসছে। পজিটিভ মানে কি লেন্স ব্যবহার করব, উত্তল লেন্স ব্যবহার করব। এটা জানো তোমরা, উত্তল লেন্সের এবং উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ, ঠিক আছে। আর অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ, ঠিক আছে। তো পি সমান কত ক্ষমতা জানতে চাইছে, পি সমান 1/50। এটা সেমিতে আছে, দেখো মিটারে কত দাও, 1/50/100, এটা মিটার। তাহলে 100/50 এটা মিটার ইনভার্স মানে 2 ডায়াপ্টার। অতএব পাওয়ারটা কত আসছে, +2 ডায়াপ্টার, ঠিক আছে। প্লাস মানে পজিটিভ আসছে। কোনো মাধ্যমে আপেক্ষিক প্রতিসংখ্য 1 অপেক্ষা কম হতে পারে কি, তো 2 এর অর হ্যাঁ, এর অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ। আপেক্ষিক প্রতিসরাঙ্ক সাধারণত পরম প্রতিসরাঙ্ক 1 অথবা 1 এর বেশি হয়, এটা মনে রাখবে। কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্ক দুটোই হতে পারে, ঠিক আছে। লেস দ্যান 1 হতে পারে, গ্রেটার দ্যান 1 হতে পারে, আর সমান 1 হতে পারে। এক্সাম্পলের জন্য আমি বললাম যে জল আর কাঁচ, তো এর মিউ ওয়াটার এর মান হচ্ছে 4/3, আর কাঁচ মিউ জি মানে মিউ গ্লাস এটা হচ্ছে 3/2, ঠিক আছে। এখন জলের সাপেক্ষে যদি বার করি, জলের সাপেক্ষে কাঁচের, তাহলে কি হচ্ছে, জলের সাপেক্ষে কাঁচের, তখন ওয়াটারের রেসপেক্টে কার, মিউজি, তাহলে মিউজি বাই মিউ ডব্লু। তো মিউজি মানে 3/2 বা এটা হচ্ছে 4/3, তাহলে 9/8 মানে হচ্ছে 1.125, দ্যাট মিনস গ্রেটার দ্যান 1। এটা 1 থেকে বড়। আবার দেখো কাঁচের সাপেক্ষে জলের সেক্ষেত্রে কি লিখছি, কাঁচের সাপেক্ষে জলের দেখো তখন উল্টোটা মানে জি মিউ ডব্লু, মানে আমরা জানি 1/w মিউ জি। তাহলে 1 এই মানটা ছিল কত, 9/8, তাহলে এটা বসিয়ে দাও 8/9। তো এটা লেস দ্যান 1, উপরটা 1 আছে না, এই উপরটা লেস দ্যান 1 আছে, মানে লবটা কম হটটা বেশি, সো এটা লেস দ্যান 1 প্রকৃত ভগ্নাংশ আর কি, সো হতে পারে। তার মানে বলবে কি ভাষায়, যে লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 থেকে বেশি হতে পারে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর ঘন মাধ্যমের সাপেক্ষে লঘু মাধ্যমের যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক সেটা 1 থেকে কম হতে পারে। 2 এর বি, একটি আয়ত ঘন আকৃতি কাঁচ ফলকের নিচে বিভিন্ন বর্ণের বস্তু রাখলে কোন বর্ণের বস্তুটি বেশি উঠে আসছে বলে মনে হবে। এটা একটু ব্যাখ্যাটা আমি এইভাবে করছি, 2 এর অর বি। তো যে কোনো কাঁচ ফলকের মধ্যে বা যে কোনো ঘন মাধ্যমের মধ্যে যদি বস্তু থাকে, এটা হচ্ছে বস্তুর প্রকৃত গভীরতা ডি। আর আমরা কি জানি, এখান থেকে ধরো রশ্মি এলো দিয়ে এইদিকে বেঁকে যায়, অভিলম্ব থেকে দূরে সরে যায়, তো সেটাকে যদি ব্যাকে বাড়ানো হয় মনে হবে সেটা হচ্ছে ডি প্রাইম, এটা হচ্ছে আপাত গভীরতা, তাই তো। তো ডি প্রাইমের মানটা কি হয় গো, ডি বাই মিউ, ভালো করে বোঝো। তাহলে আপাত গভীরতা যেটা আমরা দেখি, অ্যাকচুয়ালি আপাত গভীরতা এটাকে আমরা লিখতে পারি ডি প্রাইম মানে হচ্ছে ডি বাই মিউ, দ্যাট মিনস ডি প্রাইম প্রপোর্শনাল টু 1/মিউ, ঠিক আছে। তাহলে দেখো যার আপাত গভীরতা যত বেশি হবে মানে কি সে তত নিচের দিকে থাকবে, তার মানে মিউটা যার কম হবে, ঠিক আছে। অতএব এখন কি হয়, লাল আর আমাদের বেগুনি বর্ণের জন্য আমরা লাস্ট এক্সট্রিম যে বর্ণগুলো সেই দুটোকে ধরবো, মানে একদম প্রান্তিক বর্ণ বেগুনি আর লাল, মাঝখানে নীল সবুজ হলুদ এগুলো কিছু ভাববো না। বেগুনির জন্য মিউ ভি, তো এখানে আমরা ল্যামডা দিয়ে আগে বলি, বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ভি, আর লালের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে ল্যামডা আর। আমরা জানি ল্যামডা আর গ্রেটার দেন ল্যামডা ভি, ঠিক আছে। ভালো করে ভেঙে ভেঙে বলছি, বুঝবে এটা। তো লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি বেগুনের থেকে, ওকে। এখন কচির যে ফর্মুলা মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, সো এখানে যা ল্যামডা বেশি তার মিউ কম, তাহলে লালের ল্যামডা বেশি, তার মানে মিউ আর লেস দেন মিউ ভি, এটা আমাদের সকলের জানা আছে অলরেডি, ঠিক আছে। তাহলে দেখো ডি, এটা কার জন্য লিখছি, ডি ভি বাই ডি আর, ভালো করে বোঝো, ডিভি বাই ডি আর, এটা 1/মিউ ভি মানে ভায়োলেটের জন্য প্রতিসরাঙ্ক বাই 1/মিউ আর, তো মিউ আর বাই মিউ ভি, এটা বোঝা গেছে, মিউ আর বাই মিউ ভি। এখন খেয়াল করো মিউ আর লেস দেন মিউ ভি,
তাহলে মিউ আর বাই মিউ ভি দিয়ে যদি ভাগ করি এটা লেস দ্যান 1 হবে, এদিকে মিউ ভি নিয়ে চলে এসো, তার মানে এটা লেস দ্যান 1। তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত, ডি ভায়োলেট বাই ডি রেড লেস দ্যান 1, তার মানে ডি ভায়োলেট লেস দ্যান ডি রেড। তাহলে কি দাঁড়াচ্ছে যে ভায়োলেটের ক্ষেত্রে এই যে আপাত গভীরতাটা কম আর রেডের ক্ষেত্রে আপাত গভীরতাটা বেশি। ভালো করে বোঝো, এইখান থেকে মাপছে এই এ বিন্দু থেকে ভায়োলেটের জন্য কম আর এ বিন্দু থেকে রেডের জন্য অনেক বেশি। তাহলে কে বেশি উঠে এসছে মনে হবে, যার এখানে যার কম হবে সেটার ক্ষেত্রে আপাত গভীরতা, মানে আপাত গভীরতা যার কম সেটাই খেয়াল করো, ভায়োলেটের জন্য আপাত গভীরতা কম হচ্ছে, অতএব বেগুনি বর্ণের ক্ষেত্রে বেশি উঠে এসছে মনে হবে, বেশি উঠে এসছে, মানে ছবিটা উঠে এসেছে বলে মনে হবে। ঠিক আছে, ভালো করে এখানটা বুঝে নাও একবার, যে যার আপাত গভীরতাটা কম মানে হচ্ছে এখান থেকে যার ডিস্টেন্স কম সেই তো এর কাছাকাছি থাকছে, এ বিন্দুর কাছাকাছি, তাহলে আপাত গভীরতা যার বেশি সে অনেক গভীরে চলে যাচ্ছে, আর যার কম সে উপরে চলে যাচ্ছে, তার মানে কে বেশি উঠে আসছে মনে হচ্ছে যার আপাত গভীরতা কম। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী, তাহলে মনে রাখবে বেগুনি বর্ণের ক্ষেত্রে বেশি উঠে এসছে বলে মনে হবে। ওকে, নেক্সট পরের কোশ্চেনটা পড়ো। 3, যদি উত্তল লেন্সের অর্ধ অংশ কালো কাগজে মুড়ে দেওয়া হয় তাহলে বস্তুর পূর্ণ প্রতিবিম্ব গঠিত হবে কি? হ্যাঁ, পূর্ণ প্রতিবিম্ব গঠিত হবে, যেহেতু অর্ধেকটা ঢাকা দিচ্ছে, কিন্তু লেন্সটা যদি কিছুটাও আলোক রশ্মি যায় অবশ্যই প্রতিবিম্ব গঠন হবে। শুধু একটা জিনিস, যে অর্ধেকটা ঢাকা দিয়ে দেওয়ার জন্য কিন্তু সেখানে প্রতিবিম্বের উজ্জ্বলতাটা কমে যাবে। অর্থাৎ এই যে লেন্সটা, ঠিক আছে, এই লেন্সটা যদি আমি এই অর্ধেকটা কেটে বাদও দিয়ে দিই তাতেও কিছু যায় আসে না, কিংবা যদি এই অর্ধেকটাকে আমি কাগজ দিয়ে মুড়ে দিই, কালো কাগজ দিয়ে, তাতেও কিছু যায় আসে না। মোট কথা ধরো এখান থেকে যে রশ্মিগুলো যাচ্ছে, এই এখান থেকে যাচ্ছে, এখান থেকে ধরো আমি এখানটা ফোকাস বিন্দু কল্পনা করছি, এই দিকে গেল, ঠিক আছে, আর যেটাই আলোক কেন্দ্র, এইখানটা আলোক কেন্দ্র আছে, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, মোট কথা সে কিন্তু একটা ছবি তৈরি করবে। শুধু শর্ত হচ্ছে নিচের দিকে যে রশ্মিগুলো যেত তারা কিন্তু যেতে পারছে না, ব্রাইটনেসটা কমে দেবে, কিন্তু প্রতিবিম্ব গঠন করবে। ঠিক আছে, নেক্সট পরেরটা, নিঃসরণ বর্ণালী কাকে বলে? নিঃসরণ বর্ণালী মানে কি, নিঃসরণ করে যখন কোনো রাসায়নিক পদার্থ বা কোনো যৌগ প্রচন্ড উত্তেজিত অবস্থায় আছে, মানে এক্সাইটেড অবস্থায় আছে, এবং তখন সে ইলেকট্রন নিঃসরণ করছে, সেই সময় ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে স্থানান্তরের ফলে যে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বের হয়ে আসে, তাদেরকে যদি স্পেকট্রোমিটার যন্ত্রে বা স্পেকট্রোস্কোপে যদি দেখা হয় তো তার যে একটা বর্ণালী পাওয়া যাবে, সেটাই হচ্ছে নিঃসরণ বর্ণালী। ঠিক আছে, এটা একটু ভাষায় ভালো করে লেখা আছে পিডিএফ এ, দেখে নেবে একটু। ওকে, নেক্সট কোশ্চেন এসো। এই অঙ্গের দিয়ে রেখা ছিদ্র পরীক্ষায় পটি প্রস্থ 20 মিলিমিটার, পঞ্চম উজ্জ্বল পটি দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এই দূরত্বগুলো বোঝার জন্য আমি একটু জাস্ট ডায়াগ্রাম দেখাচ্ছি একবার, যেহেতু ফার্স্ট টাইম এই ধরনের একটা কোশ্চেন এলো, তো তোমরা বইয়েতে অনেকগুলি সলিউশন করেছো অলরেডি। ওখানে যে ঝালরগুলো থাকে, এটা ধরো ঝালরগুলো, ঠিক আছে, এই এই যে জিনিসগুলো দেখাচ্ছি, এটা ধরো উজ্জ্বল ঝালর, এটা ধরো অন্ধকার ঝালর। ওকে, তো এইভাবে ধরো আমি দেখানোর চেষ্টা করছি, তো এটা সাইডেরটাকে উজ্জ্বল ভাবো কিংবা অন্ধকার ভাবো, তাহলে অন্যটাকে উজ্জ্বল ভাবো, এইভাবে ভাবতে থাকো। তো এই যে একটা ধরো এটা একটা উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বল, এইভাবে একটা উজ্জ্বল একটা অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এইভাবে আসতে থাকছে। তো সেই ছবিগুলোকে আমি একটু এইভাবে দেখাচ্ছি, তো বোঝো যে এটা হচ্ছে সেন্ট্রাল, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল পটি, এইটা থেকে সেন্টার ধরে বাকিগুলো আমি কাউন্ট করব। ধরো এখন আমি বললাম এটা হচ্ছে ফার্স্ট উজ্জ্বল, এটা সেকেন্ড উজ্জ্বল, এই মানে উপর দিকগুলো হচ্ছে উজ্জ্বল, নিচের দিকগুলো হচ্ছে অন্ধকার, এটা হচ্ছে থার্ড উজ্জ্বল, এটা ফোর্থ উজ্জ্বল, এইভাবে আসছে। তো বোঝো এইখান থেকে এর দূরত্ব হবে 1 বিটা, ঠিক আছে, বিটা মানে হচ্ছে তার যে প্রতিপ্রস্থ। ওকে, সেকেন্ড থেকে থার্ড, ফার্স্ট থেকে সেকেন্ড এটাও 1 বিটা, ঠিক আছে, এখান থেকে এটা বিটা, তাহলে বোঝো সেন্ট্রাল থেকে প্রথম উজ্জ্বল পটি বলে 1 বিটা, দ্বিতীয় বলে 2 বিটা, তৃতীয় বলে 3 বিটা, মানে একটা বিটা, দুটো বিটা, তিনটে বিটা, এরকম করে এনটা হলে এন বিটা, মনে থাকবে। অতএব এটা একটু লিখে নেবে, সেন্ট্রাল থেকে বা কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে এনতম উজ্জ্বল পটি সেটার যে দূরত্ব হয় এন বিটা, এর মুখস্থ রাখবো একরকম। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে অন্ধকারের ক্ষেত্রে দেখো এইটা মানে এটা অন্ধকার, এটা হচ্ছে এখানটা উজ্জ্বল, এর মধ্যে যে ডিস্টেন্সটা এটা হচ্ছে বিটা বাই 2, ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে বিটা, অর্থাৎ একটা অন্ধকার থেকে আরেকটা অন্ধকার, আবার এটা হচ্ছে বিটা, ঠিক আছে, একটা অন্ধকার থেকে আরেকটা অন্ধকার। খেয়াল করো প্রথম অন্ধকার পটির দূরত্ব কত, বিটা বাই 2, দ্বিতীয়র জন্য মানে আমি একবার লিখছি এইভাবে, প্রথম অন্ধকার পটি, এটা অন্ধকার সব, হ্যাঁ, তাহলে প্রথম অন্ধকার পটির দূরত্ব কত, বিটা বাই 2, দ্বিতীয় অন্ধকার পটি কত দূরত্ব, এখান থেকে বিটা বাই 2, এখান থেকে বিটা মানে 3 বিটা বাই 2, ঠিক আছে, তৃতীয় অন্ধকার পটির দূরত্ব বিটা বাই 2, বিটা বিটা মানে 2 বিটা প্লাস বিটা বাই 2, অর্থাৎ 5 বিটা বাই 2। দেখো তো এগুলোকে আমি লিখতে পারি, এইটাকে লিখতে পারি আমি, দেখো 1 মাইনাস হাফ অফ বিটা, ভালো করে বোঝো, 1 মাইনাস হাফ অফ বিটা, এটাকে লিখতে পারি 2 মাইনাস হাফ অফ বিটা, এটাকে লিখতে পারি 3 মাইনাস হাফ অফ বিটা। ভালো করে বোঝো কি বলতে চাইছি, প্রথমটার জন্য এখানে 1 আনলাম, দ্বিতীয়টার জন্য এখানে 2 লিখলাম, তৃতীয়টার জন্য এখানে 3 আসছে,
তাহলে এন তম যে অন্ধকার পট্টির দূরত্ব, এটা দূরত্ব কত হবে গো? আমি এটাকে লিখতে পারি n মাইনাস হাফ ইন্টু বিটা। মনে থাকবে? এই দুটো আমাদের সূত্র মুখস্থ রাখবে, ঠিক আছে? অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে n তম উজ্জ্বল পট্টির দূরত্ব n বিটা, আর n তম অন্ধকার পট্টির দূরত্ব হচ্ছে n মাইনাস হাফ বিটা। এখানে মাইনাস হাফ কেন আসছে? এখানটা দেখো একটা হাফ ল্যাগ করছে আর কি। ওকে, তারপর ফার্স্ট ধরা আছে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড ইত্যাদি, ঠিক আছে? তাহলে এরপর আমাদের কি বলেছে? কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে, কেন্দ্রীয়টা সবসময় উজ্জ্বলটাকে ধরা হবে, ঠিক আছে? উজ্জ্বল পট্টি থেকে পঞ্চম উজ্জ্বল পট্টির দূরত্ব কত হবে? উজ্জ্বল পট্টির দূরত্ব দেখো সেটা হবে 5 বিটা। এন বিটা ফর্মুলা ছিল না একটু আগে? আর কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে দ্বিতীয় অন্ধকার এর দূরত্ব কত হবে? দেখো সেটা হবে n মাইনাস হাফ, মানে এখানে দ্বিতীয় বলেছি, দ্বিতীয় মানে n, আমি এখানে একবার ফর্মুলাটা লিখে দিচ্ছি। এটা যেমন ছিল n বিটা, ঠিক আছে? তাহলে এটা হবে n এর জায়গায় 2, দ্বিতীয় বলেছে 2 মাইনাস হাফ বিটা, তাহলে এটা হবে 3/2 বিটা। এখন বলেছে, তো এটা হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে? এটা প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, তাহলে এইখান থেকে আমাকে দূরত্ব মাপতে হবে কোথায়? পঞ্চম উজ্জ্বল, তাহলে 1 2 3 4 5টা এইখান পর্যন্ত দূরত্ব। তো এই দূরত্বটা কি করতে পারি আমি? সেন্ট্রাল থেকে এইটা মানে 5টার উজ্জ্বল মাইনাস দুটো অন্ধকার বাদ দিলেই তো এখানটা পড়ে থাকছে, তো তার মানে এই দুটোকে বিয়োগ করে দাও। অতএব লেখো, দ্বিতীয় অন্ধকার পট্টি থেকে পঞ্চম উজ্জ্বল পট্টির দূরত্ব, আচ্ছা বানানটা যাই হোক বুঝে নেবে একটু। উজ্জ্বল পট্টির দূরত্ব, এটার মান কত হবে? দেখো 5 বিটা মাইনাস 3/2 বিটা, সব মানে 3 × 5 = 10 - 3 7/2 বিটা, 7/2 ইন্টু বিটার মান দেখো দিয়েছে 20 মিলিমিটার, ঠিক আছে? তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 10 10 7 70 মিলিমিটার। ওকে, বোঝা গেছে? আগে ডায়াগ্রামগুলো বুঝবে, এই ধরনের পরীক্ষাতে প্রায় এসেও থাকে, খুব সাবধান, ঠিক আছে? নেক্সট পরেরটা এসো। পরের কোশ্চেন কি দিয়েছে? কোন ধাতু আলোক তড়িৎ সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম, ওই ধাতুতে 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে অতিবেগুনি রশ্মি আপতিত হলে নিশ্চিত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। দেখো 4, আমরা আইনস্টাইনের যে আলোক তড়িৎ সমীকরণ, আইনস্টাইন ফটোইলেকট্রিক ইকুয়েশন, তোমরা বাংলাতে লিখবে, বুঝে নেবে এটা, ঠিক আছে? আইনস্টাইনের আলোক তড়িৎ ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? যে এইচ নিউ সমান হচ্ছে ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক প্লাস হচ্ছে ই ম্যাক্স, যতটা গতিশক্তি ম্যাক্সিমাম নিয়ে বেরোলো সেটা। তাহলে এখান থেকে ই ম্যাক্স এর মানটাকে আমরা লিখতে পারি এইচ নিউ মানে সিএইচ বাই ল্যামডা মাইনাস ডব্লিউ জিরো মানে এইচ নিউ জিরো, তো এইচ নিউ জিরো মানে সিএইচ বাই ল্যামডা মাইনাস সিএইচ বাই ল্যামডা জিরো, ঠিক আছে? তাহলে সিএইচ ইন্টু 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা জিরো, মান বসিয়ে দাও, অ্যান্সার চলে আসবে। সি মানে 3 × 10⁸ আলোর বেগ শূন্য স্থানে, এইচ মানে হচ্ছে 6.626 প্লাঙ্ক কনস্ট্যান্ট 10⁻34। আচ্ছা, আর কিছু আছে? 1 বাই ল্যামডা মানে 1/4000 অ্যাংস্ট্রম, তাহলে অ্যাংস্ট্রমকে মিটার করে 10⁻10, সেটা উপরে উঠলে 10⁻10 মাইনাস এখানেও 10⁻10 উপরে তুলে দাও বাই 2000, ঠিক লিখলাম কি? আচ্ছা, ল্যামডাটা কত হয়েছে? সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 4000, সরি এটা 2000 আছে। আচ্ছা, এটা 2000 10⁻10/2000 মাইনাস 10⁻10/4000, ঠিক আছে? এটা জুল এককে আসবে, তো এটাকে ক্যালকুলেট করে 3 × 6.626 ইন্টু 10⁻8 মাইনাস 34 মাইনাস 26 মাইনাস 16, আর এখানে 3 মাইনাস 19 10⁻19। আচ্ছা, 1/2 মাইনাস 1/4 মানে হচ্ছে 1/2, আচ্ছা 1/4, ঠিক আছে? এটাকে ইলেকট্রন ভোল্টে করে নাও, এটা জুল এসছে, ঠিক আছে? তাহলে 1.6 10⁻19 দিয়ে ভাগ করে দাও, এটা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। দিয়ে মানটা কত আসছে গো? উত্তর যা আছে দেখে বসিয়ে দাও, 3.1 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? 1 ইলেকট্রন ভোল্ট। ওকে, খুব ছোট কোশ্চেন, একটা জাস্ট ম্যাথমেটিক্স, আর কিছু না। নেক্সট পরেরটা, আলোক তড়িৎক্রিয়ার ক্ষেত্রে নিবৃত্তি বিভব ও আপতিত আলোর কম্পাঙ্কের মধ্যেকার সম্পর্কটি লেখচিত্রে প্রকাশ করে সূচনা কম্পাঙ্ক নির্দেশ করো। সূচনা কম্পাঙ্ক নির্দেশ করো। ওকে, 4 অর। দেখো আগের সমীকরণটাকে আমরা কিভাবে লিখছি? তো এইচ নিউ আইনস্টাইনের সমীকরণটা থেকে আমরা পাই এইচ নিউ সমান ডব্লিউ জিরো প্লাস বাকি যে এনার্জিটা সেটা ইলেকট্রন নিয়ে বেরিয়ে আসছে, মানে কার্য অপেক্ষককে অতিক্রম করছে, ওইটাকে আগে মানে লাত মেরে দূর করবে আর কি, অতটুকু লাগবে, তারপর বাকিটা ইলেকট্রন নিয়ে বেরিয়ে আসবে। তাহলে সেখান থেকে আমরা এই যে ই ম্যাক্স, ঠিক আছে, ম্যাক্সিমাম এটাকে আটকাতে গেলে আমাদেরকে ম্যাক্সিমাম ই ভি জিরো এনার্জি লাগে। ভি জিরোটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব, ঠিক আছে? স্টপিং পোটেনশিয়াল। তো তাহলে দেখো এখান থেকে আমরা লিখছি এইচ নিউ সমান ডব্লিউ জিরোর জায়গায় লিখছি দেখো ডব্লিউ জিরো, ই ম্যাক্সের জায়গায় ই ভি জিরো। তো এখান থেকে আমরা ভি জিরো সমান এইচ বাই ই নিউ, ঠিক আছে, মাইনাস ডব্লিউ জিরো বাই ই। এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি,
ওয়াই সমান এম এক্স প্লাস সি সমীকরণ আকারে। তো এটা প্লাস আছে, এখানে মাইনাস করে দিচ্ছি, তাহলে ছেদিতাংশটা এইভাবে আসছে না। তবে এইদিকে হচ্ছে V0 আর এইদিকে হচ্ছে নিউ মানে কম্পাঙ্ক। তো এটা ওয়াই সমান এম এক্স প্লাস সি, সি ছেদিতাংশটা মাইনাস W0, তাহলে এখান থেকে গ্রাফটা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি মানে হচ্ছে V0 সমান H/E নিউ মাইনাস W0/E। এই যে সমীকরণ, এর নতিটা হচ্ছে দেখো, তুলনা করো এইখান থেকে এটা তুলনা করো, তাহলে এম সমান হচ্ছে H/E, এটা হচ্ছে নতি। ঠিক আছে, নতি সমান H/E প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বাই ইলেকট্রন আধান, আর যেখানে ছেদ করছে W0/E, এটা হচ্ছে W0/E। এখন স্টপিং পোটেনশিয়ালের ক্ষেত্রে কি হয়, তো সূচনা কম্পাঙ্ক যখন বার করো মানে জাস্ট স্টার্ট করছে, তাহলে সেক্ষেত্রে V0টাকে 0 করে দাও। ঠিক আছে, এই যে পয়েন্টটা ভালো করে দেখো, এই পয়েন্টটাতে V0টা 0 মানে নিউ 0। ওকে, এই পয়েন্টটা হচ্ছে নিউ 0, সেটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক। তাহলে V0টা 0 করা মানে এই নিউ অ্যাক্সিসের উপর, এটা ভালো করে লিখে দিচ্ছে নিউ অ্যাক্সিস। তো এখান থেকে V0 0 করলে কি দাঁড়াচ্ছে, এইটা 0 করো, তাহলে এই সমীকরণ থেকে লিখতে পারি 0 সমান H/E, এটাকে নিউ 0 লিখছি, মাইনাস W0/E। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, ই দিয়ে গুণ করে দাও, H নিউ 0 সমান W0, তাহলে নিউ 0 সমান W0/H। বোঝা গেল? এখান থেকেই আমাদের সূচনা কম্পাঙ্ক পেয়ে যাবে। এই যে পয়েন্টটা, এই এ পয়েন্টটা হচ্ছে সূচনা কম্পাঙ্কের পয়েন্ট, মনে থাকবে, সূচনা কম্পাঙ্ক। তো এখান থেকে বলবে গ্রাফটাতে যে বিন্দুতে V0টা 0 মানে স্টপিং পোটেনশিয়ালটা 0, কেন 0, সেক্ষেত্রে তো ইলেকট্রন বেরোচ্ছেই না, তাহলে তাকে বাধা দেওয়ার জন্য উল্টো দিক থেকে ভোল্টেজ দেওয়ার কোনো দরকারই নেই। তো V0টা মানে বিধি বিভব 0, যখন 0 হচ্ছে তখন জাস্ট ন্যূনতম যে মানে এনার্জিটা আর কি লাগছে, সেটা হচ্ছে নিউ 0 কম্পাঙ্কের জন্য, সেটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ওকে। নেক্সট পরের কোশ্চেনে দেখো, 4-এর একটি আলোক তড়িৎ কোষে ক্যাথোডে আপতিত বিকিরণের কম্পাঙ্ক পূর্বে দ্বিগুণ করা হলো, এর ফলে আলোক তড়িৎ প্রবাহমাত্রা কি পরিবর্তন ঘটবে? না, কোনো পরিবর্তন ঘটবে না, কারণ কম্পাঙ্ক দ্বিগুণ করলে ইলেকট্রন যে এনার্জিটা নিয়ে বেরোবে সেই এনার্জিটা বেশি হবে, ফলে তারা দ্রুত পৌঁছাবে। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট স্যাচুরেট হয়ে যাবে, সেটা তীব্রতার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আর কতগুলো ইলেকট্রন বেরোবে না বেরোবে সেটাও তীব্রতার উপর ডিপেন্ড করে, তাই ইলেকট্রন সংখ্যা যেহেতু বাড়ছে না, তাই কারেন্টও বাড়বে না। ওকে, নেক্সট পরের কোশ্চেন, প্রমাণ করে M0 স্থির ভর কে গতিশক্তি সম্পন্ন কোনো কণার সংশ্লিষ্ট দ্বিব্রাগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল CH/√k² + 2k M0 c²। অলরেডি এটা একবার প্রমাণ দেখা হয়েছিল প্রথম দিকে কোনো মডেল পেপারে। কণাটির গতিশক্তি সেটা বলছে কে, ঠিক আছে, আর মোট শক্তি সেটা হচ্ছে দেখো ই। এখন স্থিতিশক্তি মানে স্থির অবস্থায় শক্তি, স্থিতিশক্তি সেটাকে এখনো রেস্ট মাস এনার্জিও বলা হয়, রেস্ট মাস এনার্জি। ঠিক আছে, রেস্ট মাস এনার্জি সেটা হচ্ছে M0 c²। তো আপেক্ষিকতা বাদ থেকে আমরা কি জানি, তাহলে মোট শক্তি এখান থেকে কি পাচ্ছি, E সমান K প্লাস M0 c² মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। ঠিক আছে, আপেক্ষিকতা বাদ থেকে এখানে লিখবে, আপেক্ষিকতা বাদ থেকে আমরা এটাকে লিখতে পারি E² সমান P² c², পিটা হচ্ছে ভরবেগ, প্লাস M0² c⁴। তো এখানে এই এর মানটা এখান থেকে বসিয়ে দাও, এখান থেকে এখানে বসিয়ে দাও, তাহলে এটা হবে K প্লাস M0 c² তার হোল স্কয়ার P² c² প্লাস M0² c⁴। তাহলে এখান থেকে K² প্লাস 2k M0 c² প্লাস M0² c⁴ P² c² প্লাস M0² c⁴, এটা এবং এটা কেটে দাও, তাহলে এখান থেকে কি পাচ্ছি, K² প্লাস 2k M0 c² সমান দেখো পাচ্ছি P² c²। তাহলে P² সমান c² দিয়ে ভাগ করে দিলে K² প্লাস 2k M0 c² বাই c²। অতএব P সমান কি পাচ্ছি, √K² প্লাস 2k M0 c² বাই c। তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান H/P, তাহলে H/P এর জায়গায় লিখে দাও √K² প্লাস 2k M0 c² বাই c। সিটা উপরে তুলে দাও, দিয়ে অ্যান্সারটা মিলিয়ে নাও, কোথায় লিখবো, এখানেই লিখছি। তাহলে এটা হবে CH বাই √K² প্লাস 2k M0 c²। এটা ল্যামডা, এটাই প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো এটা জাস্ট একটু মিলে যাবে, CH বাই K² প্লাস 2k M0 c² তার রুট। ওকে, ওটাই বলেছে। পরে কোশ্চেন এসো, একটি ইলেকট্রন একটি প্রোটন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে কার গতিশক্তি বেশি হবে, কেন হবে? দেখো 5 অথবা ইলেকট্রনের জন্য আমি সবগুলোকে ডিনোট করছি ই দিয়ে। ঠিক আছে, এই যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ই, ভর হচ্ছে mE, এনার্জি হচ্ছে EE ইত্যাদি। আর প্রোটনের জন্য আমি এগুলোকে ডিনোট করছি
প্রোটনের জন্য রিপ্রেজেন্ট করছি ল্যামডা পি দিয়ে, যেমন এর ভর এমপি, এনার্জি ইপি, ঠিক আছে। এখন ডি ব্রগলি ল্যামডা ই সমান ল্যামডা পি, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা সমান, অত আর ভাষা লিখছে না, মুখে বলছি মানে বুঝে যেতে পারবে। তো ডি ব্রগলি এগুলো সবই তো পিডিএফ এ ভালো করে লেখা আছে, আর কি অত বলার দরকার নেই। তো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা সমান বলেছে, তাহলে এখান থেকে বসিয়ে দাও। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ বাই পিই সমান এইচ বাই পিপি, মানে প্রোটনের ভরবেগ আর এটা ইলেকট্রনের ভরবেগ। তাহলে এখান থেকে বলতে পারি এইচ বাই রুট টয়েস এম ই সমান এইচ বাই রুট টয়েস এমপি প্রোটনের আর ইপি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আর কি লিখতে পারি, দেখো উপরে উপর কেটে যাচ্ছে, টু টু রুট কেটে যাচ্ছে, সব কেটে গিয়ে এমই সমান এমপি ইপি। তো আমাদের এনার্জিটাকে জানতে চাইছে, তাহলে এক কাজ করি ইই বাই ইপি সমান এমপি বাই এমই। দেখো এমপি মাঝ গ্রেটার দেন তো 1, মানে এমই ইলেকট্রনের ভর অপেক্ষা প্রোটনের ভর অনেক বেশি হয়, বহু গুণে বেশি হয়, প্রায় 1836 গুণ। তাহলে এখান থেকে এমই দিয়ে ভাগ করে দিলে এমপি বাই এমই মাঝ গ্রেটার দেন 1, তো এটাকে মাঝ গ্রেটার দেন 1 করে দাও। তাহলে এখান থেকে কি পেলাম ইই বাই ইপি মাঝ গ্রেটার দেন 1, এটা থেকে এটা। তাহলে এখান থেকে লিখতে পারি ইই মাঝ গ্রেটার দেন ইপি, অর্থাৎ কি দাঁড়ালো, এই যে ইপিটাকে এইদিকে নিয়ে চলে যাও, তাহলে ইলেকট্রনের শক্তি সব থেকে বেশি, ইলেকট্রনের যেহেতু ভরটা তার কম, শক্তি বেশি, মনে থাকবে। জাস্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করে লেখা, তোমরা এইভাবে যেহেতু ফিজিক্সের এক্সপ্রেশন এইভাবে প্রমাণ করবে, খুব সোজা হবে, ঠিক আছে। পরেরটা এসো। আচ্ছা আমাদের একটা সেকশন অলরেডি খতম, নেক্সট সেকশন বি, ঠিক আছে। আজকে হচ্ছে তোমাদের জন্য জানুয়ারি 6 তারিখ, শুধু তোমাদের জন্য কেন, সবার জন্য জানুয়ারি 6 তারিখ, তাই তো। তো দেখতে দেখতে আর মাত্র কটা দিন, পুরো একটা মাস টায়াটা, তারপর হয়তো আর এক সপ্তাহ টাইম পাবে, মানে এক মাস। ভয় খাওয়াচ্ছি না, সাহস দিচ্ছি, ঠিক আছে। সো প্রিপেয়ার্ড, একদম সেই তুঙ্গে রাখো, মানে একদম হাই প্রিপারেশন চলতে থাকুক। আর আমাদের যে পিডিএফ গুলো দেওয়া হচ্ছে, যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, সেখান থেকে নিজেরা প্র্যাকটিস করতে থাকো, শুধু দেখলে হবে না, পড়লে হবে না, ঠিক আছে। সবসময় মাথার মধ্যে রাখো যে পড়া ইজ টু লেখা, এটা অলমোস্ট যেন এখন এই পরীক্ষা টাইমে যত পরীক্ষা এগিয়ে আসছে অ্যাটলিস্ট 1:2 এই আকারে অবশ্যই রাখো। সব থেকে ভালো 1:2 যদি 3 করে দিতে পারো, সব থেকে বেস্ট। কেন, অর্থাৎ তুমি যদি 1 ঘন্টা পড়ো 3 ঘন্টা লেখো, বা 1 ঘন্টা পড়লে 2 ঘন্টা লেখো, এটা মিনিমাম মেনটেন করো, ঠিক আছে। তাহলেই যা পড়বে তাই লিখবে, তাহলে তোমাদের পড়াশোনা একদম সুন্দর জায়গায় পৌঁছাবে। ওকে, শুধু পড়লে হবে না, আবারও বলছি, বিশেষ করে ফিজিক্স, ম্যাথ আর কেমিস্ট্রি শুধু পড়লে হবে না, প্র্যাকটিস। বায়োলজি তবু শুধু কিছুটা পড়ে হয়ে যায়, তাও প্র্যাকটিস করতে হবে, ছবিগুলো আর তো অনেক কিছু আছে। 6 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের মুখ্য ফোকাস থেকে 4 সেমি দূরে একটি বস্তুকে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। ওকে, তো দেখো ছবিটা কি দিয়েছে একটু আঁকো, তাহলে জিনিসটা আরো সহজে বোঝা যাবে। এটা হচ্ছে একটা অবতল, এই লেন্স বলেছে তো নাকি, না অবতল দর্পণ। তো অবতল দর্পণে এটা হচ্ছে মেরু, ঠিক আছে। এটা হচ্ছে ফোকাস, যেটা হচ্ছে 10 সেমি, এখান থেকে এটা হচ্ছে 10 সেমি, আবার এখান থেকে 4 সেমি দূরে, মানে কি এইটা হচ্ছে 4 সেমি, ঠিক আছে। তাহলে বস্তু দূরত্ব অ্যাকচুয়ালি কত হলো গো, এখান থেকে এটা 10, এখান থেকে এটা 4, তাহলে ও থেকে এ দূরত্ব ইউ সমান ও এ সমান 10 আর 4 14, মানে 14 সেমি। তোমরা কি বসাবে, ইউ সমান -14 সেমি, আর এফটা দেখো দেওয়া আছে 10 সেমি বাঁ দিকে, তাহলে -10 সেমি। এই দুটো তথ্য বসিয়ে দাও, প্রতিবিম্ব দূরত্ব বার করো, দর্পণের ফর্মুলা 1/v প্লাস 1/u ইকুয়ালস 1/f। এরপর কিন্তু আগের পিডিএফ গুলোতে বহু কিছু ডিটেলসে বলে গেছি, তার এত ডিটেলসে লাগবে না তোমাদের প্রিপারেশন। আমরাও জানি যে তোমরা এখন মানে একদম হাইফাই লেভেলে রয়ে গেছো, আর কোনো চিন্তা নেই, এপিসোড দেখলেই তোমরা বুঝতে পারবে সবকিছু। তাই শুধুমাত্র কোনো বকবকানি না, মানে ফালতু কথা নয়, জাস্ট মেন কাজগুলো এটাতেই ফোকাস করবো, ঠিক আছে। তো দেখো 1/v প্লাস 1/u এখানে বসিয়ে দাও, 1/v, ইউ এর জায়গায় কত -14 সমান এফ এর জায়গায় -10, তাহলে এখান থেকে 1/v সমান 1/14 -1/10, লসক হয় 70, 14 5 70, 10 7 70 নাকি, তাহলে -2/70 -1/35, কি দাঁড়ালো এখান থেকে v সমান হচ্ছে -35 সেমি। তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত হবে, 35 সেমি দূরে, 35 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হবে। ওকে, প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। আর মাইনাস এসছে মানে বাঁদিকে, আর কি দর্পণে বাঁদিকে প্রতিবিম্ব তৈরি হবে, এইদিকে কথা, এখানে কথা একটা তৈরি হবে নিচের দিকে, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। আর প্রতিবিম্ব বড় হবে, কারণ প্রতিবিম্ব দূরত্ব বেড়ে গেছে বস্তু দূরত্ব অপেক্ষা, তাই প্রতিবিম্ব বিবর্ধিত হবে। নেক্সট 6 যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য বাড়ালে বিবর্ধন ক্ষমতার কি পরিবর্তন হয়। বিবর্ধন ক্ষমতা বাড়ে। দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের যে ইয়েটা বিবর্ধন ক্ষমতা, অবজেক্টিভ লেন্সের বিবর্ধন ক্ষমতা ইন্টু আইপিসের বিবর্ধন ক্ষমতা, এটা হয় -L/A,
FO ইন্টু D/FE, ঠিক আছে। তাহলে M প্রপোর্শনাল টু দেখো L। তো এই যে জিনিসটা, আচ্ছা মাইনাসের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সদ্বিম্ব অসদ্বিম্ব ব্যাপারগুলো থাকে, মাইনাস না দিলেও চলো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো কোনো অসুবিধা নাই। নেক্সট পরেরটা, তাহলে হ্যাঁ নলের দৈর্ঘ্য বাড়ালে বিবর্তন বাড়বে, ঠিক আছে। 6-এর A, প্রতিফলন দ্বারা আলোর সমাবর্তন ঘটে রশ্মি কতটা পরিমাণ সমাবর্তিত হবে তা কিসের উপর নির্ভর করে? তার দুটো জিনিসের উপর নির্ভর করে। দেখো মিউ সমান ট্যান আইপি, ট্যান আইপি তোমাদের আর ছবি আঁকার আশা করি দরকার নেই, এটা হচ্ছে ছবিটা। তো ধরো এখানে একটা রশ্মি আসছে এইভাবে, এখানে সে আর অ্যাঙ্গেল আর এটা হচ্ছে আই অ্যাঙ্গেল বা আইপি, ঠিক আছে। এখান থেকে যেটা প্রতিফলিত হচ্ছে সেই অ্যাঙ্গেলটা আইপি, এটা তখন 90 ডিগ্রি হয়। আর এই যে প্রতিসরাঙ্ক মিউ, এদের মধ্যে সম্পর্ক হয় ব্রুস্টার ল, ব্রুস্টার সূত্র। তাহলে মাধ্যমটা প্রতিসরাঙ্কের উপর ডিপেন্ড করে, যে কোণে আপতিত হচ্ছে তার উপর ডিপেন্ড করে। কোন কোন জিনিসের উপর? মাধ্যমের প্রতিসরাঙ্ক আর যে কোণে আপতিত হচ্ছে তার উপর, মানে সমবর্তন কোণটার উপর, ঠিক আছে, দুটো জিনিসের উপর। নেক্সট 6 অথবা বি, একটি আয়তাকার কাঁচের স্ল্যাবের বেধ 5 সেন্টিমিটার, এর নিচের তলে অবস্থিত একটি বিন্দু উৎস থেকে আলো উপরের তলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হয়ে নিচের তলে 8 সেমি ব্যাসার্ধে বৃত্ত গঠন করে, কাঁচের প্রতিসরাঙ্ক কত? ছবিটা ভালো করে আঁকো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। ধরো এটা হচ্ছে কাঁচের স্ল্যাবটা, আমি ছোট করে ছবিটা আঁকার চেষ্টা করছি। এইখানটা একটা আলোকোৎস আছে, তো আলোকোৎসটা এই দিকেও বেরিয়ে গেছে, ঠিক আছে, এই দিকেও বেরিয়ে গেছে। আমি জাস্ট সমান ডিস্টেন্সে রাখার চেষ্টা করেছি। এখন এইখানটাতে সে একটা থিটা সি কোণে ধরো পড়েছে, জাস্ট থিটা সি থেকে বড় কোণই পড়েছে, ন্যূনতম আমরা বার করবো। তো ফলে এইখানে সে আবার ব্যাক করে ফিরে এসছে, আর এই অ্যাঙ্গেলটা মানে এইখানটা তো থিটা সি কোণে পড়েছে, ঠিক আছে, মানে সংকট কোণ। তো এইখানে আবার ব্যাক করে ফিরে এসছে, দিয়ে নিচের তলে বলছে এই যে একটা বৃত্ত তৈরি করেছে, এই যে বৃত্তটা, ঠিক আছে, এইটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। দেখো এইখান থেকে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, বোঝাতে পেরেছি? ভালো করে একবার ছবিটা দেখো। এই পিটা হচ্ছে কোন একটা আলোক উৎস, ঠিক আছে, নিচের তলে আমি একটু নাম দিচ্ছি A B C D, এটা হচ্ছে কাঁচের ফ্লক। তো পিটা হচ্ছে আলোক উৎস, এখান থেকে তো অনেক রশ্মি যাচ্ছে, তো এইটা গিয়ে এই থিটা সি কোণ এখানে পড়ার পর আবদ্ধ পুনঃপ্রফলন ঘটিয়ে এখানে ফিরে এসছে, আর এইটা গিয়ে এইদিকে ফিরে এসছে। আমি এগুলো একটু নাম দিই, এই দুটো পয়েন্ট, এটা ধরো S, এটা ধরো T, ঠিক আছে। এই যে একটা বৃত্ত তৈরি করেছে নিচেটা, একটা সার্কেল তৈরি করেছে, তার যে ব্যাসার্ধ 8 সেমি। তো খেয়াল করো, আমরা যদি এই ত্রিভুজটাকে ধরি, এটা ঠিক মিডল হয়, ঠিক আছে, পরে জ্যামিতিগত ভাবে দেখানো যায় যে এটা মিডল হয়। এখানে ধরো আমি এক্স নাম দিলাম, তাহলে ত্রিভুজ এটা কি নাম দেওয়া যায়? পি কিউ এক্স ত্রিভুজ থেকে কি পাচ্ছি দেখো তো, এইখানটা দেখো সাইন থিটা সি, মানে এইখান থেকে এটা কত হবে? ঠিক হাফ, মানে 4 সেমি, ঠিক আছে। আর ইয়েটা কাঁচের ফ্লকটা বেদ বলে দিয়েছে 5 সেমি, মানে এখান থেকে এতটা, তার মানে এইখান থেকে এতটা, মানে এখান থেকে এতটা, ঠিক আছে। এইখান থেকে এটা হচ্ছে 5, ঠিক আছে, এখান থেকে এটা 4। তো আমাদের এই ত্রিভুজটা লাগবে, দেখো ত্রিভুজ পি কিউ এক্স, ঠিক আছে। এখান থেকে সাইন থিটা সি বার করবো, তো মানে লম্ব বা ত্রিভুজ পি কিউটা বার করো। পি কিউ সমান √/, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স স্কোয়ার, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে পি এক্স স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, √16 আর 25 √41, √41 মান প্রায় 6 দশমিক সামথিং একটা, ওকে, অসুবিধা নাই। অতএব সাইন থিটা সি সমান, সাইন থিটা সি মানে লম্ব বাই অতিভুজ, তাহলে পি এক্স বাই অতিভুজ মানে পি কিউ, তাহলে পি এক্স মানে 4/√41, ঠিক আছে। অতএব মিউ সমান হচ্ছে 1/sin থিটা সি, 1/sin থিটা সি মানে √41/4, এটা মান যা আসবে সেটা অ্যান্সার। তো এটা হচ্ছে 1.6 এর মতো মান আসবে, দেখবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, কিন্তু ভালো করে বুঝবে যে এইখান থেকে রশ্মি গেছে, এইখান থেকে রশ্মি গেছে, সেটা এখানে এসছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটিয়ে সংকট কোণে পড়া মানি, বা সংকট কোণ থেকে বেশি কোণে পড়া মানি ফিরে আসবে, ঠিক আছে। এই যে এই ত্রিভুজটা, যে কোনো একটা ত্রিভুজকে ধরে আমরা কাজ এগিয়ে নিয়ে গেছি, ভালো করে দেখবে কিন্তু। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা বলেছে যে হাইড্রোজেন সদৃশ্য একটি পরমাণুতে একটি ইলেকট্রন উদ্দীপিত স্তরে আছে, এর মোট শক্তি -3.4 ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রনটির গতিশক্তি কত? তো তোমরা জানো যে গতিশক্তি আর মোট শক্তি পরস্পর বিপরীত হয়ে যায় না, তো আমি এইটুকু লিখে রাখছি। দেখো ইকে এর মানটা হয় কত? ইকে এর মান মানে গতিশক্তিটা হয়, গতিশক্তিটা হাফ অফ এমভি স্কোয়ার, তো এটা হয় দেখো Z²/2R কিন্তু একটা কে থাকে, ঠিক আছে। তো এখানে টোটাল এনার্জি টা হয় দেখবে -Z²/2R, এরকম একটা থাকে, কেটাকে যদি আমরা 1 ধরে নিই আর কি। তো সেক্ষেত্রে তাহলে এই টা টোটাল এনার্জিটা বলে দিয়েছে মনে হয়, গতিশক্তিটা জানতে যে মোট শক্তি -3.4 ইলেকট্রন ভোল্ট, অতএব কে গতিশক্তি সমান মাইনাস অফ তাহলে মাইনাস অফ -3.4 ইভি, ঠিক আছে, 3.4 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, ওকে। পরমাণু বোর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামক কক্ষপথটির মুখ্য কোয়ান্টাম সংখ্যার সঙ্গে কিভাবে সম্পর্কিত তা প্রতিষ্ঠা করো, ওকে। 7 বি, দেখো
এটা ধরো একটা নিউক্লিয়াস, ঠিক আছে, জেড সংখ্যক তার প্রোটন আছে, তাহলে তার টোটাল আধান আছে জেডি। তো এর চারপাশে একটা এইখানে ইলেকট্রন ঘুরছে, ধরো আমি বললাম যে এই একটা ব্যাসার্ধের কক্ষপথে আর ব্যাসার্ধের কক্ষপথে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সে যে ঘুরছে তার পর্যায়কাল হচ্ছে টি, আর এই মুহূর্তে কোনো এক মুহূর্তে তার যে দ্রুতি সেটা হচ্ছে ভি। এখন দেখো তাহলে লিখতে পারি ভিটি সমান 2πr, তাহলে এখান থেকে টি সমান টয়েস পাই আর বাই ভি। ওকে, তো ইলেকট্রনটা পরিভ্রমণের জন্য মানে আবিষ্ট কারেন্ট বা প্রবাহ, এটাকে আবিষ্ট প্রবাহ বলা হয় আর কি। তো চৌম্বকীয় প্রবাহ বলা হয় সেটাকে। তো আবিষ্ট প্রবাহ মানে হচ্ছে ই বাই টি, কিউ সমান আইটি ফর্মুলা তোমাদের জানা আছে, কিউ সমান আইটি। তাহলে এখান থেকে কিউ বাই টি, এটাই আই, কারেন্ট সমান আধান বাই মানে টোটাল যে পর্যায়কালটা এখানে, তো সেটা হচ্ছে দেখো ই বাই এটা কত টি মানে হচ্ছে দেখো 2πr বাই ভি, তাহলে ই ভি বাই 2πr। অতএব আই ইন্টু এ, এটাই কি বলা হয় চৌম্বকীয় ভ্রামক। সেই তোমাদের থার্ড টার্ম একটু মনে করো, সেখানে চৌম্বক ভ্রামক বলে লেখা ছিল দেখবে, মানে কারেন্ট ইন্টু এরিয়া। তাহলে এটা হবে ই ভি বাই 2πr ইন্টু, দেখো এরিয়া, এরিয়া মানে হচ্ছে এই যে বৃত্তের সার্কেলটা যতটা লুপ তৈরি করছে, একটা লুপ এটা, হ্যাঁ, সেই লুপটা এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এটাকে বলা হবে, দেখো পাই কেটে যাচ্ছে ই ভি আর বাই 2, এটা কি বলা হচ্ছে এম, এম মানে ম্যাগনেটিক চৌম্বকের ভ্রামক বা ম্যাগনেটাইজেশন আর কি যেটা। ওকে, তো চৌম্বক ভ্রামক আর কি, বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। আচ্ছা, এখন বলেছে যে কোয়ান্টাম সংখ্যার সাথে কিভাবে সম্পর্কিত। তাহলে এক কাজ করো, এম সমান এই মানটা পেলাম ই ভি আর বাই 2, এটা 1 নম্বর ইকুয়েশন। আর বোর তত্ত্ব থেকে আমরা কি জানি, বোর তত্ত্ব, দেখো সেখানে এম ভি আর কৌণিক ভরবেগ, এটা কি ছিল গো, এনএইচ বাই 2π, ঠিক আছে। তো তো তোমরা কাজ করো, এই এম এর আকারে এটাকে নিয়ে আসো, এম ইন্টু ই ভি আর বাই ই গুণ করো, তাহলে এটা হবে এনএইচ বাই 2π, ঠিক আছে। আচ্ছা, এটাকে ই ভি আর বাই 2 লাগবে, তাহলে এম বাই ই এখানে রেখে দাও, ই ভি আর বাই 2 রাখো, তাহলে উপরে 2 গুণ করে দাও, সমান এনএইচ বাই 2π, ঠিক আছে। তো এরপর কি আছে, এই যে ই ভি আর বাই 2, এটা জায়গায় এম লিখে দাও, তাহলে এম সমান এই 2m বাই ইটাকে ওই দিকে চলে যাও, এন এইচ ই বাই 2m ইন্টু 2π। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এম সমান এন এইচ ই বাই 4π এম, এখান থেকে বোর ম্যাগনেটনের সংজ্ঞাটা আসে, ঠিক আছে। এনটাকে 1 বসিয়ে দিলে ই এইচ বাই 4π এম, এটা হচ্ছে বোর ম্যাগনেটন। তাহলে দেখো এম প্রপোর্শনাল টু এই যে এন, এন আর এম মানে লিখতে পাচ্ছি এখান থেকে এম প্রপোর্শনাল টু এন, ঠিক আছে। এইটুকুই আমাদের সারাংশ, অর্থাৎ চৌম্বক ভ্রামক মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। বোঝা গেল? এটা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। চৌম্বক ভ্রামক মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 693 দিন। পদার্থটির পরমাণু সংখ্যা 10^12 হলে প্রতি সেকেন্ডে পদার্থটির কতগুলি পরমাণু বিঘটন ঘটবে, মানে বিঘটনের হার বা সক্রিয়তা জানতে হয়েছে, ঠিক আছে। দেখো 7 অর, তো বিঘটন ধ্রুবকটা বার করে নাও। বিঘটন ধ্রুবক সেটা কত হয়, বিঘটন ধ্রুবক ল্যামডা সমান হচ্ছে দেখো 0.693 বাই টি হাফ, টি হাফটা হচ্ছে অর্ধায়ু। ওকে, সেটা বলে দিয়েছে দেখো 0.693, এই 693 দিন বলেছে, এটাকে কাজ করো 693টাকে 86,400 দিয়ে গুণ করে সেকেন্ড করে নাও, ঠিক আছে, এটাকে সেকেন্ড করে নেবে। তো তাহলে কি দাঁড়াচ্ছে, এটা একটু কাটাকাটি করতেই পারো, তাহলে এটা দেখো উপরে নিচে 693কে কাটাকাটি করলে 1/1000 নিচে ইন্টু 86,400, এরকম একটা মান আসছে সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তাহলে দেখো আমাদের সক্রিয়তাটা বার করতে হবে, যে প্রতি সেকেন্ডে কি হারে বিঘটন হচ্ছে। সক্রিয়তা এ সমান হচ্ছে ল্যামডা এন, এনটা বলে দিয়েছে আবার যে কোনো এক সময়ে 10^12 সংখ্যক আছে, তাহলে এনটা হচ্ছে 10^12, এটা বসিয়ে দাও, ল্যামডাটা ওইটা বসিয়ে দাও, 1/1000 ইন্টু 86,400, ঠিক আছে। এনটা হচ্ছে 10^12, সব বসিয়ে একটু একটু ক্যালকুলেট করো, 10^9 বাই 86,400, তো এই মানটা আসছে দেখো 10^6 বাই 864, ভালো করে লিখি একটু, 10^6 বাই 864, এই মানটাকে একটু ক্যালকুলেট করলে যে মানটা পাচ্ছি আমরা প্রায় 11,574.3, তাহলে এই মানটাকে প্রায় লেখো 11.55 ইন্টু 10^3, 3 ঘরে দশমিককে সরিয়ে নিয়ে চলে এসো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সক্রিয়তা এর মানটা, এটা হচ্ছে ডিপিএস, ডিস ইন্টিগ্রেশন পার সেকেন্ড, ক্ষয়ের হার আর কি। পরের কোশ্চেন দেখো, সক্রিয়তা এসআই একক বেকারেল, ঠিক আছে। 7 অর বি এখানে লিখে দিচ্ছি, 7 অর বি বেকারেল, আর কিছু লেখার দরকার নেই, সক্রিয়তার একক বেকারেল। পরেরটা, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে গ্রাফাইট ও ক্যাডমিয়াম দণ্ডের ব্যবহার করা হয় কেন। 8 এ, গ্রাফাইট এটা মডারেটর হিসাবে কাজ করে, ঠিক আছে, মডারেটর হিসাবে কাজ করে। মডারেটর মানে হচ্ছে
যে সমস্ত গতিশীল ইলেকট্রনগুলো আসছে, ইলেকট্রন বলছি, নিউট্রনগুলোর গতিশক্তি কমিয়ে দেয়, নিউট্রনের গতিশক্তি কমিয়ে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে মডারেট হিসেবে কাজ করে, গতিশক্তি কমায় দিয়ে থার্মাল নিউট্রনে পরিণত করে, যেটুকু আমাদের মানে তাপীয় নিউট্রন দরকার সেইটাতে কনভার্ট করে। অন্যদিকে ক্যাডমিয়াম দণ্ড সেই নিউট্রনকে শোষণ করে, এটা মনে রাখবে, ক্যাডমিয়াম দণ্ড অতিরিক্ত নিউট্রনকে শোষণ করতে থাকে, অতিরিক্ত নিউট্রন আর কি শোষণ করে, এই কথাটা মনে রাখবে। আমরা শর্টে লিখলাম। তো তার মানে হচ্ছে অতিরিক্ত নিউট্রন চলে এলে বেশি বেশি রিয়াকশন ঘটার সম্ভাবনা থাকবে, বেশি হিট উৎপন্ন হবে, সেটা আমরা হয়তো কন্ট্রোল করতে পারবো না। তার জন্য ক্যাডমিয়াম কি করে, সেই অতিরিক্ত নিউট্রনগুলোকে কিছুটা শোষণ করে নেয়, ফলে সংখ্যাগত দিক থেকে যে ইউরেনিয়ামের সাথে যে মানে ব্লাস্ট হবে বা ফ্রিকশন করবে আর কি, মানে সংঘর্ষ ঘটাবে, সেটা পরিমিতভাবে চলতে থাকে। পরেরটা বৈশিষ্ট্যমূলক এক্সোসিভ বর্ণালীর গুরুত্ব কি? এটা পরমাণু ক্রমাঙ্কের উপর ডিপেন্ড করে। 8 বি, এটা পরমাণু ক্রমাঙ্কের উপর ডিপেন্ড করে, মানে জেড, আমি অত লিখছি না, জেড পরমাণু ক্রমাঙ্কের উপর ডিপেন্ড করে। এটা মৌলের উপাদান এর যে গঠন সেটা জানাতে সাহায্য করে। ঠিক আছে, তার ভিতরে কোনো ত্রুটি আর কিছু থাকছে কিনা সেটা জানাতে সাহায্য করে। আরো কিছু তথ্য বা বৈশিষ্ট্য ভালো করে লেখা আছে পিডিএফ এ, একটু দেখে নিও। নেক্সট, তারপর কি বলেছে এখানে, সমাবেশ ভগ্নাংশ কাকে বলে? ভর সংখ্যা সাপেক্ষে লেখচিত্রটি অঙ্কন করে বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ওকে, দেখো সমাবেশ ভগ্নাংশ, আমি এটাকে ধরো এ দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে ভর ত্রুটি, আচ্ছা এ নয়, এটাকে প্যাকিং ফ্র্যাকশন, তাই এপিএফ দিয়ে ডিনোট করছি, বাই ভর সংখ্যা, মানে ভর ত্রুটি অর্থাৎ নিউক্লিয়াসের মোট ভর আর নিউক্লিয়নগুলোর মোট ভরের যে পার্থক্য সেটা ডিভাইডেড বাই ভর সংখ্যা, এটাই হচ্ছে। আর এই যে গ্রাফটা হয়, দেখো ভর ত্রুটির জন্য তো আমাদের নিউক্লিয়ার প্রতি বর্ধন শক্তি গ্রাফটা আছে, আইনস্টাইনের যে সূত্র E সমান ডেল এম ইন্টু সি স্কোয়ার, তাহলে ডেল এম এর জন্যই তো এটা আসছে, তো তার যে গ্রাফটা সেই গ্রাফটাই জানতে চেয়েছে। অর্থাৎ এই ধরনের, অর্থাৎ এই দিকটা হচ্ছে ভর সংখ্যা আর এই দিকটা হচ্ছে তোমার ওই ডেল এম কি প্রকাশ করো, তো এইভাবে উঠবে। ঠিক আছে, এই যে গ্রাফটা, তো এখানটা ইউরেনিয়াম আছে ধরো, এখানটা হাইড্রোজেন, এটা হিলিয়াম, এটা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এই মাথায় হচ্ছে কার্বন, এখানে নাইট্রোজেন, এরকম করে করে তোমরা একটু গ্রাফটা ভালো করে এঁকে দেবে। ঠিক আছে, সেই নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির যে গ্রাফটা সেটা হচ্ছে এটা। আচ্ছা, পরেরটা কি দিয়েছে, এটা কি ভাষাটা কি দিয়েছে? সমাবেশ ভগ্নাংশ, ভালো, প্যাকিং ফ্র্যাকশন, এটা বাংলা, আচ্ছা ইংলিশটা একটু লিখে দিই। প্যাকিং ফ্র্যাকশন, এই কথাটা তোমরা দেখো কেমিস্ট্রিতে খুব ভালো করে পড়বে। প্যাকিং ফ্র্যাকশন তোমরা সেই বিসিসি ল্যাটিস, এসসি ল্যাটিস, এফসিসি ল্যাটিস যে ক্লাস 11 সম্ভবত ছিল, সিম্পল কিউবিক যে ইয়েটা, তারপর হচ্ছে ফেস সেন্টার কিউবিক যেটা, ঠিক আছে, বডি সেন্টার কিউবিক, এগুলো যেগুলো ছিল। আচ্ছা নেক্সট, তারপর কি দিয়েছে, ধাতু পৃষ্ঠে আবৃত্তি আদানের তড়িৎধর্ম কি? এটা সাধারণত ধাতুর বাইরে পৃষ্ঠে অবস্থান করে এবং এটা ধনাত্মক টাইপের হয়, ঋণাত্মক টাইপের হয়। ওকে, নেক্সট কি বলেছে, 22 ডায়োড ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডে বিভব 4 গুণ করলে অ্যানোড প্রবাহের মানে কি পরিবর্তন ঘটবে? ওকে, 9 বি। তো 22 ডায়োডের যে অ্যানোড কারেন্ট, ঠিক আছে, আইপি প্রপোর্শনাল টু প্লেট ভোল্টেজের হোল টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে চাইল্ড ল্যাংমিয়ার ইকুয়েশন। চাইল্ড ল্যাংমিয়ার নামটা খুব ভদ্র, বাবা মা কি সুন্দর নাম দিয়েছে, ইকুয়েশন, তাই না? ভালো না? তো যাই হোক, তাহলে এর এখন বলেছে IP1, বা আমি এইভাবে লিখছি I2/I1, I2/I1 সমান V2/V1 হোল টু দি পাওয়ার 3/2। এখন ভোল্টেজটা 4 গুণ করেছে, তাহলে 4V1, এটাকে V1 লেখো হোল টু দি পাওয়ার 3/2, তো 4 হোল টু দি পাওয়ার 3/2, মানে 4 মানে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এই 2 2 কেটে গেল, 2 এর কিউব, তাহলে হচ্ছে 8। ঠিক আছে, তার মানে I2 সমান 8I1, তার মানে কারেন্টটা প্রবাহ 8 গুণ হবে, 8 গুণ হবে। আশা করি বোঝাতে পেরেছি, কিছুই নেই, অঙ্কটা খুব সোজা। ওকে, পরেরটা কি বলেছে, চাইল্ড ল্যাংমিয়ার ইকুয়েশন থেকে একটু মনে রাখবে। নেক্সট কি দিয়েছে, একটি বুলিয়ান সমীকরণ হলো y সমান a প্লাস a বার b, যেখানে a ও b হলো ইনপুট, এটি কোন লজিক বর্তনীকে নির্দেশ করে? খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা সম্ভবত আরেকটা কোনো মডেল পেপারে ছিল, মডেল পেপার 6। তো এই ধরনের পরীক্ষায় কোশ্চেন প্রায় টাইমে তোমাদের জন্য এসে থাকে, যে y ইকুয়ালস a প্লাস a বার b, এটা তোমাদের অলরেডি মডেল কোশ্চেন পেপার 9 এবং 6 উভয়তেই আছে। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করবে জানতে চেয়েছে, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা কি সমীকরণ, এটা জানতে চেয়েছে এটা কোন গেটকে প্রকাশ করছে, অ্যান্ড গেটকে, অর গেটকে, নট গেটকে, নাকি ন্যান্ড গেটকে, সেটা তোমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, সেটা বার করার জন্য দেখো আমরা কি ট্রিক্স অ্যাপ্লাই করবো, দেখো কিভাবে এটাকে সমাধান করছি। প্রথমে এই ইকুয়েশনটাকে ভাঙো, y সমান a প্লাস a বার b, আমরা বুলিয়ান ইকুয়েশনটাকে ভাঙছি a প্লাস a বার b, এখানে আমরা কিছু তথ্য লিখে রাখবো। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেনটা, কোশ্চেনের মাথায় আমরা এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা লিখতে পারি a প্লাস a বার b প্লাস 0, একটা 0 তো যোগ করতেই পারি। ঠিক আছে, এখান থেকে লেখো a প্লাস a বার b প্লাস এটাকে লেখো a ইন্টু a বার, কারণ আমরা জানি a ইন্টু a বার মানে 0, এখানে লিখে রাখছি a ইন্টু a বার মানে 0, যে যে অপারেশনগুলো আমরা সাহায্য নিচ্ছি সেই অপারেশনগুলো এখানে লিখে রাখবো। তো এইখানটা আমরা যোগ করছি a ইন্টু 1 প্লাস b,
প্লাস এ বার বি প্লাস এ ইন্টু এ বার। ঠিক আছে, দেখো এ ইন্টু ওয়ান প্লাস বি, আমরা তো জানি ওয়ান প্লাস বি মানে হচ্ছে এখানে হচ্ছে ওয়ান, এটা আমরা জানি সব সময়। তাহলে দেখো এইটাকে লেখো এ প্লাস এ বি প্লাস এ বার বি প্লাস এ বার। ঠিক আছে, এই এটার জন্য আমরা লিখছি এ ইন্টু এ। কেন লিখছি, দেখো এ ইন্টু এ মানে আমাদের আরেকটা হয় এ ইন্টু এ মানে হচ্ছে এ। ওকে, ইন্টু এ প্লাস এ বি প্লাস এ বার বি প্লাস এ বার। ওকে, তো এটাকে এরপর কমন নাও, আমরা কোথায় লিখছি এখানে লিখে নিচ্ছি। তো দেখো এ প্লাস এ বি এখান থেকে কমন নাও, এ ইন্টু এ প্লাস বি প্লাস দেখো এ বার বি আর এ বার এখান থেকে এ বার কমন নাও, তাহলে এ বার ইন্টু এ প্লাস বি। তাহলে কি লিখছি, এ প্লাস বি কমন নিয়ে নাও, এ প্লাস বি ইন্টু এ প্লাস এ বার, এটা মানে হচ্ছে ওয়ান, বুলিয়ান ইকুয়েশন। তাহলে এখান থেকে লেখো এ প্লাস বি ইন্টু ওয়ান, তাহলে এখান থেকে আসছে এ প্লাস বি। অতএব এটা কোন গেট প্রকাশ করে, প্লাস আছে মানে অর গেট। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশন 2 এখানে কারেক্ট অ্যান্সার। এই ধরনের কোশ্চেন নিট, জয়েন্ট যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় প্রায় টাইম এসে থাকে। তো এই ধরনের কোশ্চেনগুলোকে সমাধান পেতে তোমরা এসপিটি সমাধান চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, জুড়ে থাকো আমাদের সাথে। এবং এই রিলেটেড ভিডিওটাকে সম্পূর্ণ ভিডিওটা পেতে আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দেখো ভিডিওটি ক্লিক করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারো। মডেল কোশ্চেন পেপার 9 সলিউশন আমাদের এখানে। ঠিক আছে, এবং মডেল কোশ্চেন পেপার 6 কেও দেখার জন্য তোমরা আমাদের চ্যানেল ফলো করতে পারো। মডেল কোশ্চেন পেপার 9 এবং 6 দুটোতেই এই কোশ্চেনটা দেওয়া আছে, খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো তাহলে এরপর আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা যারা দেখছো অলরেডি মডেল কোশ্চেন পেপার 6টাকে একটু দেখে নেবে। ওখানে আমি কোশ্চেনটা বলে দিয়েছিলাম যে কোশ্চেনটা তো ভুল আছে, কিন্তু ভুল নেই, একদম কারেক্ট আছে। ঠিক আছে, আর এতক্ষণ এইভাবে বলার কারণ শর্ট ভিডিওতে দেওয়ার জন্য। ঠিক আছে, তো তোমরা সেটা একটু কারেক্ট করে নেবে। আশা করছি তোমরা এটাকে একটু ক্ষমার দৃষ্টিতেই দেখবে, যে তখনকার কোশ্চেন এখনকার কোশ্চেন যেহেতু পাওয়া গেছে, সো সেখানে তোমরা একটু মিলিয়ে নেবে যারা দেখছো। আবারও বলছি, মডেল কোশ্চেন পেপার 6 এর লাস্টের কোশ্চেনটা দেখবে দেওয়া আছে। এটা আমি দুবার মনে হয় সলভ করেছিলাম, মডেল কোশ্চেন পেপার 6 এ একবার, আর একবার হয়তো 7 এ গিয়ে একবার। মডেল কোশ্চেন পেপার 7 দুটো দিয়ে একটু ভুল হয়েছে, তো তোমরা সেটাকে এখানে ঠিক করে নেবে। ঠিক আছে, ভালো করে বুঝবে, এই যে অপারেশন গুলো করেছি এইগুলোকে ভালো করে মাথায় রাখবে, দিয়ে কোশ্চেনটাকে সলভ করবে। ওকে, নেক্সট পরের কোশ্চেনটা কি দিয়েছে, ন্যান্ড গেট ব্যবহার করে উপরে প্রদত্ত বুলিয়ান সমীকরণটি বর্তনীর রূপ দাও। আচ্ছা, উপরে প্রদত্ত সমীকরণ মানে কি এলো, এটা হচ্ছে অর গেট। অর গেট মানে হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি বার করতে হবে, মানে কি ন্যান্ড গেট থেকে আমাদেরকে অর গেটে নিয়ে আসতে হবে, সেটাই বলেছে। ঠিক আছে, তো ন্যান্ড থেকে আমাদেরকে অর গেটে নিয়ে আসতে হবে, অর্থাৎ এ বার আর বি বার এগুলো দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে এ প্লাস বি এই আকারে নিয়ে আসতে হবে। ওকে, তো দেখো আমরা কি করব, দুটো নন গেটের সাহায্য নেবো, এই একটা ন্যান্ড গেট, এই একটা ন্যান্ড গেট। ঠিক আছে, এখান থেকে একটা এ যাচ্ছে, মানে এখানটা এ ইন্টু এ বার, যদি আমি দুটো এ কে মানে শর্ট করে ঢোকাই, শর্ট সার্কিট করে, তাহলে এখানে এ বার আসবে। এইখানটা তো ধরো একটা বি আসছে, দুটো বি কে আমি ঢোকাচ্ছি, তাহলে বি ইন্টু বি বার মানে বি ইন্টু বি বার মানে হচ্ছে বি বার। ঠিক আছে, এটা এখন আসছে এই দুটোর মধ্যে আবার একটা ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেটটার মধ্যে এরপর দেখো এখানে আসছে এ বার, এখানে আসছে বি বার, তাহলে ওয়াই ইকুয়ালস ওয়াই সমান এ বার বি বার, এন্ড হয়ে গেল তার ন্যান্ড, মানে মাথায় বার চলে এলো। এটাকে ভেঙে দাও ডি মর্গানস ল, এ ডবল বার প্লাস বি ডবল বার, মানে উপরে বার ভেঙে যাবে, ডটটা প্লাস হয়ে যাবে, তাহলে এ প্লাস বি, এটাই হচ্ছে অর গেট। ঠিক আছে, এইভাবে মানে জাস্ট তিনটে ন্যান্ড গেটের সাহায্যে তোমরা ইজিলি বার করতে পারবে। ওকে, নেক্সট ন্যান্ড গেট ব্যবহার হয়ে গেল 10এর কোশ্চেন। আয়নমণ্ডল দেশ তরঙ্গকে প্রতিফলিত করতে পারে না কেন? তো আয়নমণ্ডলের যে প্রতিসরাঙ্ক যে ফর্মুলাটা হয় মিউ ইকুয়ালস 1 মাইনাস 81 n বাই এফ স্কোয়ার, এই যে হোল টু দি পাওয়ার তার রুট। ঠিক আছে, তো ওখানকার এফটা ভেরি হাই ফ্রিকোয়েন্সি হওয়ার জন্য এই যে টার্মটা দেখো 1 বাই এফ টেন্স টু 0, এই টার্মটা, তাহলে 1 মাইনাস 81 n বাই এফ স্কোয়ার, এই যে টার্মসটা প্রায় 1, তার মানে মিউ মান প্রায় হচ্ছে 1। যখন মিউ এর মান 1 হয়ে যাবে তখন কোনো তরঙ্গকে সেখান থেকে ডেভিয়েশনটা আর হয় না, মানে বিচ্যুতিটা আর হয় না। ঠিক আছে, সেক্ষেত্রে বিচ্যুতি হয় না, সোজা সে পাস করে বেরিয়ে যায়, এটা মনে রাখবে। ফলে সে তরঙ্গকে নতুন করে বিচ্যুতি করে এইদিকে প্রতিফলিত করতে পারে না, সোজা ওইদিকে বেরিয়ে চলে যায়। তাই আয়নমণ্ডল এখানে মানে ঘটাতে পারে না। আরেকটু কিছু ভাষা তোমরা লিখবে, সেটা হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব প্রচন্ড হাই থাকে, এনটা হাই থাকে। ঠিক আছে, এবং এফটা আরো বেশি থাকে, যে কারণে এই মানটা প্রায় মিউটা 1 এর কাছাকাছি। এগুলো একটু ভালো করে লিখবে, বইয়েরই কোশ্চেন, খুব ভালো করে দেখবে, বিভিন্ন বইতে এগুলো দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট, বাহক তরঙ্গের কম্পাঙ্ক 3 × 10⁸ হার্জ হলে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য কত? আচ্ছা, দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য λ/2 হতে পারে, λ/4 হতে পারে, আমাদের সুবিধা মতো আমরা নেবো। এখানে যেটা দিয়েছে λ/2, তাহলে c/নিউ ইন্টু হাফ, মানে তরঙ্গের বেগ 3 × 10⁸ বাই কম্পাঙ্ক 3 × 10⁸ ইন্টু হাফ, তাহলে প্রায় হাফ মানে 0.5 মিটার। ঠিক আছে, আবার λ/4 ধরলে এটা আসবে 0.25 মিটার। পরের কোশ্চেন বলতে দেখো, বিস্তার বিরূপিত তরঙ্গের চিত্ররূপ সংক্ষেপে বর্ণনা করো। তোমরা ইকুয়েশন গুলো পারলে দেবে, আমি জাস্ট এখানে ইকুয়েশনের যে ছবিটা মানে গ্রাফটা সেটা এখানে এঁকে দিচ্ছি। এটা হচ্ছে বাহক তরঙ্গ। ঠিক
ঠিক আছে, 10-এর দাগা কোশ্চেন, 10-এর অর। আর সিগন্যাল যেটা আমরা দেবো সেটা হচ্ছে এরকম করে ধরো দেবো, ঠিক আছে, এটা হচ্ছে সিগন্যাল। তো এই দুটো যখন এর উপরে বিরূপিত হবে, এই যখন এর উপরে বিরূপিত হবে, রেজাল্টেন্ট যে ওয়েভটা আসবে সেটাকে আমরা এইটার জন্য আগে এইভাবে টেনে নিচ্ছি। তো এইখান থেকে আর এইখান থেকেও, ঠিক আছে, এইটাকে টেনে নিলাম। এরপর এইটাকে আমাদের এই যে বাহক তরঙ্গটাকে এঁকে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এটাকে ঠিক এতটাই যাবে যতটা এখানে ভ্যারি করছে, মানে এর বিস্তারটা দেখো একটু করে স্লাইডলি করে চেঞ্জ হচ্ছে। তো বিস্তার চেঞ্জ হওয়া মানে অ্যাম্পলিটিউড মডুলেশন, তার মানে অ্যাম্পলিটিউড মডুলেশন, এটা হচ্ছে বিরূপিত তরঙ্গের যে চিত্রটা। আর এখানে সমীকরণটা দেবে, ঠিক আছে, এইটুকুই। পরেরটা সেকশন সি ঢুকে গেছি। প্রমাণ করো যে বস্তু পর্দা স্থির থাকলে ওদের মধ্যে দুটি অবস্থানে লেন্স রাখলে পর্দা সদ্বিম্ব গঠিত হয়। সেই দুই অবস্থানে প্রতিবিম্বের রৈখিক বিবর্তন m1 m2 হলে লেন্সের সরণ x হলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য f সমান এটা। আচ্ছা, এটা ছোটবেলায় প্রমাণ করেছে, আমি জাস্ট এইভাবে লিখছি। প্রথম অবস্থানে দেখো, সেক্ষেত্রে আমরা লিখছি 1/v1 - 1/e1 সমান 1/f, ঠিক আছে। এখান থেকে v1 দিয়ে গুণ করে দাও, তাহলে উভয় দিকে v1 গুণ করলে কত হয়, 1 - v1/e1 সমান v1/f। তাহলে এখান থেকে এই v1/e1 মানে হচ্ছে m1 সমান v1/f, এটা 1 নম্বর ইকুয়েশন। আর দ্বিতীয় অবস্থান, তোমাদের সেই ছবি মনে আছে, দুটো বিশেষ অবস্থান যখন d > 4f, মানে বস্তু ও পর্দার যে দূরত্ব লেন্সের ফোকাস দৈর্ঘ্য 4 গুণের থেকে বেশি হলে এটা হয়। তাহলে এটা ক্ষেত্রে 1/v2 - 1/u2 সমান 1/f, v2 দিয়ে গুণ করে দাও, 1 - v2/u2 সমান v2/f। তাহলে এখান থেকে 1 - এটা হচ্ছে m2 v2/f, ঠিক আছে, দুটোকে বিয়োগ করে দাও, এইটা মাইনাস ওইটা। তাহলে 1 - m1 1 - m2 সমান v1/f v2/f। ওকে, তাহলে এখান থেকে 1 1 কেটে যাচ্ছে, m2 - m1 সমান v1 - v2/f। এখান থেকে m1 - m2 করে দাও, এটা v2 - v1/f। তো এখান থেকে f সমান এই উপরের মানটাকে x লিখছে, এটাকে m1 - m2। তো আমি বলে রাখি x মানটা না মড নেবে, নাহলে এটা v2 - v1, সাধারণত v2টা ছোট হয় v1টা বড় হয়, ঠিক আছে, মড নেবে এটা, নাহলে ভুলে যেতে পারে। তাহলে x বাই, এটাকে একটু ভালো করে লিখে দিই, x/m1 - m2, তাহলে অ্যান্সার আসবে। ওকে, জাস্ট দূরত্ব ডিস্টেন্সটা মাপতে বলেছে, এইটুকুই আর কি। নেক্সট পরের কোশ্চেন, সূর্যের ব্যাস একটি উত্তল লেন্সের কেন্দ্রে 0.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। লেন্সটি ফোকাস দৈর্ঘ্য 36 সেন্টিমিটার হলে সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত হবে? ধরো এটা হচ্ছে একটা উত্তল লেন্স, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। সূর্য বহু দূর থেকে আসছে, তো বহু দূর থেকে আসার জন্য এই আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করিয়ে, এইটা হচ্ছে ধরো ফোকাস বিন্দু। ওকে, সেখানে একটা প্রতিবিম্ব তৈরি করছে, এটা আমি নাম দিচ্ছি, যার ব্যাসার্ধ হচ্ছে ডি। আর সূর্যটা ধরো অনেক দূরে আছে, আমি এখানে বহু দূর থেকে একটা আঁকছি, এটা ব্যাসটা হচ্ছে ক্যাপিটাল ডি নাম দিলাম, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা থিটা তৈরি করেছে। তো তাহলে এখান থেকে ট্যান থিটা সমান লিখতে পারি, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এফ। তাহলে এটা নাম দাও ও এফ, ও মানে এফ, এটাকে ধরো নাম দিচ্ছি এফ এ। তাহলে এফ এ বা এফ বাই ও এফ মানে হচ্ছে এফ মানে হচ্ছে ডি প্রতিবিম্বের ব্যাস বাই ও এফ। ও এফ মানে কত, ও এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এফ, ঠিক আছে। তাহলে ডি সমান হচ্ছে ট্যান থিটা ইন্টু এফ, ফোকাস দৈর্ঘ্য। এটাকে প্রায় থিটা লেখা যায়, যখন থিটাটা খুব ক্ষুদ্র হয় ট্যান থিটার মান থিটা। থিটা টেন্স টু 0 হলে তখন থিটা, এটাকে ট্যান থিটা লেখা হয়, ঠিক আছে। তো থিটার মানটা হচ্ছে 0.5 ডিগ্রি, তাকে রেডিয়ানে করে নাও, পাই বাই 180 গুণ করো। এফটা বলেছে 36 সেমি, নাকি 36 না 35 সেমি কিছু একটা মান দিয়েছে, দেখো, দিয়ে গুণ করে মানটা বার করে নাও, 36 সেমি, হ্যাঁ। তো এটাকে মান বার করলে হয় হাফ ইন্টু পাই বাই 180 ইন্টু 36, এটা সেমিতে আছে তাই উত্তরে একটু অন্যরকম আসছে, পাই বাই 10, তাহলে 3.14 বাই 10, এটা সেন্টিমিটার আসবে। তাহলে আমি লিখছি ডি এর মানটা আসছে দেখো 3.14 মিলিমিটার। উত্তরে মিটার আছে, উত্তরটা রং, মানে অ্যান্সার ইজ রং, ঠিক আছে। ওখানে একটু এককে চেঞ্জ করতে হবে, না হলে আসবে না উত্তর, না হলে এটা মিটার থাকতে হতো, এটা মিটার থাকলে এরকম কাছাকাছি একটা মান আসতো। ওকে, পরেরটা, আলোর ব্যতিচার ঘটার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত, দুটো সুসংগত উৎস নিতে হবে, এক বর্ণে আলোক উৎস নিতে হবে। কোথায় আঁকবো, কোথায় লিখবো, এখানে আমি লিখে দিচ্ছি। এটা 11 দাগারই ছিল কোশ্চেনটা, এটা 11 বি, এটা 11 অর, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে সুসংগত আলোক উৎস, আর 2 নম্বর হচ্ছে এক বর্ণী আলো নিতে হবে। এক বর্ণী আলো মানে হচ্ছে ল্যামডার যে মানটা, সেটা এক বর্ণী হলে ল্যামডাটা ইউনিক হবে আর কি, নির্দিষ্ট মান থাকবে, না হলে সাদা বর্ণ হলে অন্য প্রবলেম হয়ে যাবে। পরেরটা, আচ্ছা, আলোর ব্যতিচার ঘটার শর্ত 11 অথবা বি।
আই ও 4i প্রাবল্যে দুটি আলোক রশ্মি পর্দায় ব্যতিজাত ঝালক গঠন করলো। এ বিন্দুতে রশ্মি দুটি দশা পার্থক্য π/2, বি বিন্দুতে পাই। এ ও বি বিন্দুতে লব্ধি প্রাবল্যের পার্থক্য নির্ণয় করো। ওকে, তো এ বিন্দুতে দেখো আই এ বলে লিখছি, i1 প্লাস √i2 তার হোল স্কয়ার, মানে i2 প্লাস 2 √i1 i2, ওকে, cos ফাই। তো এখানে ফাইটা বলেছে π/2, তাহলে i1টা বলেছে i, এটা 4i প্লাস 2 √i ইন্টু 4i ইন্টু cos π/2, cos π/2 মান 0, মানে এই পুরো টার্মটা 0, তাহলে এটা হবে 5/i a মানে হচ্ছে 5/, আচ্ছা স্কয়ারটা হচ্ছে a1 স্কয়ার a2 স্কয়ার 2a1 a2 cos π, এটা হয়। তো এটা i এর ক্ষেত্রে এটা রুটটা থাকে না। আর বি তে এই মানটা বলেছে ib সমান হচ্ছে i1 i2 2 √i1 i2 cos ফাই, ফাই এর মানটা দিচ্ছে পাই, তাহলে এটা শুধু i 4i, যেগুলো মান দেওয়া আছে 2 √i 4i, আচ্ছা ইন্টু cos পাই, cos পাই মানে -1, তাহলে এটা হবে 5/, আচ্ছা এটা হচ্ছে 5/, ঠিক আছে, প্লাস এটা 4i স্কয়ার মানে 2i বেরোবে, 2 ইন্টু 2i ইন্টু -1, তাহলে 5/, -4i মানে শুধু i, ঠিক লিখলাম। অতএব দুটোর বিয়োগফল বার করতে বলছে ia মাইনাস ib, এই মানটা হবে, এটা ছিল 5/, এটা হচ্ছে i, তাহলে 5/, মানে -i মানে হচ্ছে 4i, এটাই অ্যান্সার। ওকে, 4i সেটাই অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন হচ্ছে সি, রোদ চশমায় পোলারয়েড কিভাবে আলো তীব্রতা নিয়ন্ত্রণের কাজটি করে থাকে, সুন্দর করে পিডিএফ লেখা আছে, একটু বলে দিই। যে কিছু কিছু লাইট, ধরো তুমি রাস্তায় চলছো, দূর থেকে লাইট, সেই রাস্তায় যে জল পড়ে আছে বা হয়তো ওই দিক থেকে কোনো লাইট আসছে, কোনো একটা গাড়ি আসছে, ধরো সেই গাড়ি থেকে যে তোমার চোখে লাইটগুলো আসছে সেগুলো প্রতিফলিত হয়ে তোমার চোখে রেটিনায় প্রতিফলিত হয়। আর এখানে আমাদের যে রাস্তাতে প্রতিফলিত হয়ে যখন চোখে পৌঁছে তার কিছুটা অংশ সমবর্তিত হয়। তো পোলারয়েড কি করে, সমবর্তিত অংশ যে তলে সমবর্তিত হয়েছে তার উল্টো তলটাকে অ্যাটাক করে, ফলে কি হয়, ওই যে লাইটটা ডিমিনিশ হয়ে যায়, রাস্তা থেকে প্রতিফলিত যে যে লাইটটা আসবে সেটা তোমার চোখে এসে পৌঁছাবে না, বরং চারপাশে লাইটগুলো ঠিক পৌঁছাবে। ফলে তোমার যে রাস্তাতে একটা ধাঁধা বা একটা ঝকমকে দেখতে পাও আর কি, মানে ধাঁধা দেখা, সেটা আর হবে না। ফলে পথচারী দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা থাকে না। তোমরা খেয়াল করে থাকবে, শুধুমাত্র হেলমেট পরলে, শুধুমাত্র আমি নর্মাল চশমা পরলে লাইট গুলো মনে হয় যে তারার মধ্যে জ্বলছে, মানে রাতের অন্ধকারে গাড়ি চালালে সেটা হয় না আর কি, ঠিক আছে। নেক্সট পরেরটা, পিএন সংযোগ ডায়োড ব্যবহার করে কিভাবে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ করা হয় তা ইনপুট আউটপুট ভোল্টেজের লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। প্রচুরবার এটা করেছি আমি, কোশ্চেনটা জাস্ট একবার এঁকে দিচ্ছি যেহেতু এখানে আছে, ঠিক আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তো এটা একটা ইনপুট ট্রান্সফরমারের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই ট্রান্সফরমারটা আমি মুখে যা বলবো সেগুলো সব লেখা আছে। এটা একটা ডায়োড থাকে D1, আর এইখানটা একটা ডায়োড থাকে D2, আচ্ছা ডায়োডটা ঠিক করে রাখা হলো না, একটা ডায়োড থাকে D2, ঠিক আছে, এটা কানেকশন থাকে এর সাথে, দিয়ে এটা একটা লোড রেজিস্ট্যান্সের সাথে কানেকশন থাকে, আর এই প্রান্তটা এখানটা RL, এর অ্যাক্রসেই ভোল্টেজটা মাপা হয়, VO-টা, ঠিক আছে, এটা মাপা হয়। আর এইখানে তো আমাদের ইনপুট ভোল্টেজটা দেওয়া হয় যেটা এসি ভোল্টেজ। ওকে, এই ট্রান্সফরমারের এই যে অংশটা, এই ট্রান্সফরমারের এইটা ধরো কোনো এক মুহূর্তে D1টা যখন পজিটিভ সে কারেন্ট ফ্লো করবে, তখন করবে না, এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ যদি কোনো এক মুহূর্তে ধরি, তো তাহলে D1টা সম্মুখ ব্যাসে থাকবে, বিপরীত ব্যাসে ফ্লো করবে না, করবে, পুরো ফ্লোটা এইভাবে আসবে, একই ডিরেকশন আসবে দেখো। আর যখন এ ফ্লো করবে এইদিকে হয়ে এইদিকে ফ্লো করবে, মানে কি দুটোর ক্ষেত্রে একই ডিরেকশন, ফলে একই কারেন্ট, অর্থাৎ ডিসি কারেন্টে কনভার্ট করে। আর এর যে গ্রাফগুলো একটু মনে আছে তোমাদের, আমি গোটা কথা এঁকে দিচ্ছি, ঠিক আছে, তো গ্রাফ আঁকার জায়গা নেই। তো ইনপুট সিগন্যালটা এইভাবে আসে, তো আউটপুটটা কি হয়, এই যে ডটগুলো এগুলোতে কাট করে দেয়, ঠিক আছে, আমি আর সব আঁকবো না, এইগুলোতে D1টা থাকে, এটা হচ্ছে D1 এর জন্য, D1টা থাকে, বাকিগুলো থাকে না। D2 জন্য কি হয়, D2 জন্য ঠিক তার উল্টোটা, এটা ধরো D2 গ্রাফ, এইখানটা থাকে, মানে এইভাবে থাকে, এর যেখানটা 0 এর সেখানটাতে থাকবে, ঠিক আছে, এর যেখানটা থাকছে সেখানটা 0 এইভাবে থাকবে। তো সবগুলো যোগ করে D1 প্লাস D2 যে গ্রাফটা আসে সেটা এইভাবে, ঠিক আছে, তোমরা একটু ভালো করে গ্রাফ লাগবে, আর অত ডিটেলস রাখতে যাচ্ছে না। আর যদি আমরা ফিল্টার ব্যবহার করি, পাই ফিল্টার, এসি ফিল্টার, তখন এইভাবে অল্প করে কাঁপতে থাকে, ফলে কারেন্ট আরো ফ্লাকচুয়েশনটা কম হয়, খুব সুন্দরভাবে কারেন্ট পাওয়া যায়। প্রচুরবার এই কোশ্চেনটা এসেছে, তাই এটা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। আচ্ছা, তারপর বলেছে পিএন ডায়োড হয়ে গেল, এই একটা বাইনারি নাম্বার দিয়েছে, সেটাকে তুলে দশমিকে পরিণত করতে বলেছে, 10,111.101, এখানে দশমিক চিহ্ন আছে, ঠিক আছে, হোল 2। তো কি করবো বলেছি, দশমিকের পরে এই যে সংখ্যা 1 2 3 4 5, 5টা আছে মানে এক ঘর কমিয়ে নাও, 4, 2 এর মাথায় 4 নাও, তাহলে 1 গুণিত 2 টু দি পাওয়ার 4, এখানে 1 রইলো, পরেরটা 0 প্লাস 0 গুণিত 2 এর মাথায় 3, প্লাস মানে পাওয়ারগুলো এক ঘর কমছে, পরেরটা 1 গুণিত 2 স্কয়ার
প্লাস 1 গুণিত 2^1 প্লাস 1 গুণিত 2^0, 0 তে গিয়ে শেষ হবে, তারপর দশমিকের জন্য আবার মাইনাসে যাবে, প্লাস 1 গুণিত 2^-1 প্লাস এটা 0 আছে, 0 গুণিত 2^-2 প্লাস 1 গুণিত 2^-3, কমে কমে আসছে দেখো, 4 3 2 1 0 -1 -2 -3, ঠিক আছে, এইভাবে কমছে। তো ক্যালকুলেট করে দাও। আর বলেছে এই যে দশমিকের আগের সংখ্যাটা যতগুলো থাকবে এক ঘর কম নামবে পাওয়ারটা, এটা কত হয় 2^4 মানে 16, 2^0 আচ্ছা 4 2 1 0.5 0, এটা 1 আর মানে 0.125, যোগ করে দাও, 16 4 20 আর 2 22 থাকে 23, 0.5 0.125 23.625 হোল 10, কিছুই নাই, অঙ্কটা বহুবার তোমরা এগুলো মানে এগুলো হচ্ছে নাম্বার ক্লাস করি, কোনো চাপ নাই। পরেরটা, ট্রানজিস্টরের সাধারণ নিঃসরক বর্তনীর ক্ষেত্রে আউটপুট বৈশিষ্ট্য লেখা অঙ্কন করে বিভিন্ন অঞ্চল চিহ্নিত করো। তো আমি ছোট্ট করে এখানটা এঁকে দিচ্ছি, এই দিকটা এটা হচ্ছে VCE, কালেক্টর আর এমিটার ভোল্টেজ, আউটপুট কারেন্ট বা কালেক্টর কারেন্ট। তো এই যে পয়েন্টটা, এই একটা গ্রাফ আইবির বিভিন্ন মান, ঠিক আছে, এগুলো হচ্ছে আইবির বিভিন্ন মান। তো এই যে পয়েন্টটা, এখানে ট্রানজিস্টর সুইচ অফ হিসাবে কাজ করে, কাট অফ, ঠিক আছে, এটা হচ্ছে কাট অফ রিজন। আর এই যে জায়গাটা, এই জায়গাটা এটা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত, হালকা করে লিখে দিচ্ছি, খুব ভালো করে জানো এগুলো। আর এইখান থেকে এটা হচ্ছে অ্যাক্টিভ রিজন, অ্যাক্টিভ রিজন এইখান থেকে এইটা, এগুলো লিখে দেবো IB0, IB1 মানে বেস কারেন্ট 1, IB2 ক্রমশ বেড়ে বেড়ে যাচ্ছে আর কি, IB3 লাস্ট লিখে দেবে এগুলো একটু, ঠিক আছে, সবাই জানো গ্রাফটা খুবই পরিচিত, চাপের কিছু নাই। পরেরটা, বিবর্ধন ক্রিয়ার জন্য ট্রানজিস্টর আউটপুট লেখে কোন অঞ্চলে নেওয়া হয়, অ্যাক্টিভ অঞ্চল, এই যে এই অঞ্চলটা, ঠিক আছে, এইখানটাতে অ্যাক্টিভ অঞ্চল, এইদিকে হচ্ছে VCE, এইদিকে হচ্ছে IC। তো তোমরা লোড লাইনটাকে এইভাবে একটা ধরে নেবে, ঠিক আছে, এই পয়েন্টে কিউ পয়েন্টটাকে মাঝামাঝি ধরে নেবে। তো এর এক করেছে সিগন্যাল এইটা, এর এক করেছে সিগন্যাল এটা, আর এর এক করেছে সিগন্যাল এটা, মানে কি এইভাবে সিগন্যালটা আসছে, ঠিক আছে, বোঝা গেল। আর এইটার এক করেছে এই লাইনটার সাথে লম্ব টানবে, এই লাইনটার সাথে লম্ব টানবে, তাহলে এর এক করেছে সিগন্যাল কি হবে, এইভাবে দেখো কত বড় হয়ে গেছে, ছোট্ট সিগন্যালটা আউটপুট সিগন্যাল কত বড়, মানে বিবর্ধন হয়েছে, এইভাবে বিবর্ধন হিসেবে কাজ করে। আর একটা মানে বোনাস পয়েন্ট, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোনো একটা দূরে ঠেলে নেবে এইদিকে, ঠিক আছে, এই পয়েন্টটা একটু নিচের দিকে নেবে, এটা একটু দূরে ঠেলে নেবে, গ্রাফটা খুব সুন্দর আসবে, ভালো আসবে। আর যদি তোমরা ভুল করে গ্রাফ এই পয়েন্টটাকে উপরে তুলে নাও, তাহলে কিন্তু গ্রাফটা ভালো আসবে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট লাস্টের কোশ্চেনটা বলেছে, আচ্ছা পাশের চিত্রে দেখানো বর্তনীতে 2 কিলো ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মান কত প্রদত্ত, জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ 5 ভোল্ট, সার্কিটটাকে ভালো। তো দেখো কি দিয়েছে, এটা 10 ভোল্ট আর এটা অপোজিট মানে রিভার্স বায়াসের জেনারেটর কানেকশন থাকে, দেখো এটা এন প্রান্ত, এটা পি প্রান্ত, এন প্রান্তর সাথে দেখো ব্যাটারির পজিটিভ কানেকশন আছে, তো আমরা রিভার্স বায়াস আছে। তো তার মধ্যে আবার বলেছে যে 10 ভোল্টের যে মানটা না 5 ভোল্টের থেকে বেশি, 10 ভোল্টের মানটা 5 এর থেকে বেশি, মানে কি জেনারেল ব্রেকডাউন ভোল্টেজের থেকে বেশি, এটা 5 ভোল্ট আছে জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ, ফলে কি হবে জেনারেটরটা মানে ডায়োডটা এর মধ্যে আরামসে কারেন্ট ফ্লো করতে দেবে এবং ভোল্টেজকে চেঞ্জ করতে দেবে না, অর্থাৎ এই 5 ভোল্টটাকেই সে বজায় রাখবে। তার মানে এই যে দুটো প্রান্ত আমি এ লিখছি আর বি লিখছি, তাহলে VAB এটা হবে 5 ভোল্ট, বোঝা গেল। আর VAB মানে জেনারেটর অ্যাক্রসে ভোল্টেজ, মানে হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা এর অ্যাক্রসে ভোল্টেজ, মানে হচ্ছে V 2 কিলো ওহম, ঠিক আছে। তাহলে এখান থেকে আইটা জানতে হচ্ছে I 2 কিলো ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট, মানে হচ্ছে V অফ 2 কিলো ওহম বাই R এর মান, তাহলে V এর মান কত 5 ভোল্ট বাই R এর মানটা হচ্ছে 2 কিলো ওহম, তাহলে কাজ করো 5/2 ইন্টু 10⁻³ কিলোটাকে 10⁻³ করে উপরে তুলে দাও, তাহলে এটা হবে 2.5 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের প্রচুর মডেল পেপার হয়ে গেছে কিন্তু অলরেডি 10টা কমপ্লিট, এইটা 9 নম্বর মডেল পেপার, তার সাথে শিক্ষা সংসদ 10টা কমপ্লিট, আর মাত্র 8টা বাকি আছে, 8টা কি 9টা বাকি আছে, 9টা হয়ে যাবে, ঠিক আছে, ভালো করে প্রিপারেশন নিতে থাকো। আর যাদের যাদের পিডিএফ গুলো প্রয়োজন পরীক্ষার টাইমে যাতে তোমরা তাড়াহুড়ো করতে না হয়, সঠিক সময় যাতে কমপ্লিট করতে পারো, পিডিএফ গুলো কালেকশন করো, ওকে। আর পিডিএফ কিভাবে মানে ডাউনলোড করবে সেটা আমি এই ভিডিও শেষে একটু লিখে মানে একটা ছোট ক্লিপ দিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখবে। আর যদি তুমি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকতে ভুলবে না, আমাদের পরবর্তী ভিডিওর তৎক্ষণাৎ আপডেট পাওয়ার জন্য। আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলো না, তোমাদের মধ্যে যারা এখন এইচএস পরীক্ষার্থী। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলো না পরে ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। আর তোমার মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, কারণ তোমাদের মতামতই আমাদের এগিয়ে চলা একমাত্র অনুপ্রেরণা। সো তোমরা এগিয়ে চলো, আমরা এগিয়ে যেতে চাই তোমাদের সাথে সাথে, ঠিক আছে। টাটা, বাই বাই, আজকের মতো টাটা। বলছি পিডিএফটা ডাউনলোড করবে কি করে, তোমরা ফার্স্ট হচ্ছে তোমরা পিডিএফটাতে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে মানে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে যে লিঙ্কটা থাকছে সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করো, এই লিঙ্কটা ক্লিক করে, হ্যাঁ লিঙ্কটা ক্লিক করলে তোমাদেরকে একটা দেখো পেজ খুলে যাবে, সেই পেজটাতে ফার্স্ট তোমাকে দেখাতে দেখবে 9 টাকা করে লেখা আছে, ওইটা মানে ম্যান্ডেটরি। তোমার 3টে জিনিস দিতে হবে, একটা হচ্ছে স্টুডেন্ট নেম,
প্রথমে ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর স্টুডেন্ট নেম। কেন এটা ম্যান্ডেটরি? ধরো কোনো কারণে তোমার মানে পেমেন্টে প্রবলেম হয়ে গেল, হতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে কিন্তু তুমি পেমেন্ট ফেল দেখাচ্ছে, হতে পারে যে তোমার পেমেন্ট হয়ে গেছে কিন্তু তোমার পিডিএফ খুলছে না, কোনো না কোনো সমস্যা হলো, তখন তুমি আমাকে ওই যে জিমেল আইডিটা দেওয়া আছে দেখো spd2025@gmail.com, ওখানে তুমি কন্ট্যাক্ট করলে বা ফি রিসিপ্টটা পাঠালে বা যে কোনো প্রমাণ স্বরূপ আমাকে একবার জানালে আমি তোমাকে অন্য কোনো ভাবে ওই পিডিএফটা তোমাকে প্রোভাইড করতে পারবো। মানে সেক্ষেত্রে তোমার সাথে আমি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার থেকেও কন্ট্যাক্ট করে তোমাকে আমি কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক আছে, খেয়াল রাখবে যে আমার ওই জিমেল আইডি থেকেই তোমার কাছে মানে ওই জিমেল যাবে, অন্য কোনো জায়গা থেকে যাবে না, সুতরাং স্প্যাম হওয়ার ভয়টা নেই। আশা করি তোমরা জিমেল আইডিটা দেখে নিচ্ছ, আমি একবার লিখে দিচ্ছি এখানে। জিমেল আইডিটা হচ্ছে spd সমাধান, ঠিক আছে, 2025@gmail.com, ঠিক আছে, gmail.com। ওকে, তো এইটা থেকেই জিমেল যাবে, অন্য কোনো যদি আইডি থেকে জিমেল যায় তাহলে যাবে, সেটা আমি করছি না, অন্য কেউ করছে, সেটার ক্ষেত্রে তুমি সাবধান থেকো। ঠিক আছে, আচ্ছা, এরপর তুমি ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, তোমার জিমেল আইডি, জিমেল আইডি বা ইমেল আইডি একই, ফোন নাম্বার নাম দিয়ে তুমি প্রথমে ক্লিক করবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে তোমার ওখান থেকে বিভিন্ন পেমেন্ট অপশন খুলে যাবে, তোমার যে ইউপিআই আইডি বা ধরো নেট ব্যাংকিং, যে যেখান থেকে পেটিএম অনেক রকম থেকে অপশন পাবে, তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো। এখানে একটা শর্ত, চেষ্টা করবে যেন ইন্টারনেট মানে স্পিডটা ভালো থাকে, যদি স্পিড কম থাকে তাহলে কিন্তু পেমেন্ট ফেল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা জানো এটা, তোমরা চেষ্টা করবে ভালো যেন স্পিডটা থাকে, নেটের স্পিড এখন তো 5G চলে আসছে, স্পিড যদি ঘরেতে নেটওয়ার্কের প্রবলেম থাকে সেখান থেকে একটু বেরিয়ে আসবে, দিয়ে বাইরে এসে তখন ম্যানেজ করবে, এটা ইয়ে করবে। আচ্ছা, তারপর যখন তুমি পেমেন্ট করে ফেলবে, পেমেন্ট সাকসেসফুল দেখালে আর কোনোভাবে ব্যাক বাটনে ক্লিক করবে না, রিফ্রেশ করবে না, এমনকি ফোনটা অফ করবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করো। তার মধ্যে অনেকেই তো ফিডব্যাক আমি দেখেছি বা আমি নিজেও টেস্ট করে দেখেছি যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুলে যাচ্ছে, ঠিক আছে, বা 5 সেকেন্ডের মধ্যেও খুলে যাচ্ছে, এমন হয়েছে। তো তোমরা একবার ওয়েট করো, কোনো কিছু তো ব্যাকে যাবে না, তারপর দেখবে পিডিএফ অটোমেটিক খুলে গেছে, পিডিএফটা তোমরা সার্চ করবে, দেখবে, দেওয়ার পর তোমরা উপর দিকে জাস্ট দেখো কর্নারে, লেফটের কর্নারে উপর দিকে একটা দেখো ডাউনলোড বাটন আছে, ওখানে গিয়ে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে নিজেরা প্রিন্ট আউট মানে ওইটাকে ডাউনলোড করে রেখে পরে তোমরা প্রিন্ট আউট বার করতে পারো, ফোনে রেখেও পড়তে পারো। তবে আমার সাজেশন হলো তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। কেন বলছি এই কথাটা, যে যদি তোমরা ফোনেতে পড়ো না, সবসময় স্ক্রিনের প্রতি তাকিয়ে থাকে, স্ক্রিনের চোখের উপর একটা চাপ পড়বে, প্লাস হচ্ছে ফিজিক্যাল কপির একটা আলাদা ডিমান্ড। তুমি যখন ডাইরেক্ট ওটা পিডিএফটা নিজের সামনে রেখে পড়বে, পড়ার মনোযোগ বাড়বে, ডিস্টার্ব হওয়ার ভয় থাকবে না। ফোনটা হাতে থাকলে কি হয়, ধরো কোনো একটা নোটিফিকেশন বেল আইকন বেজে হলো, তোমার যদি নোটিফিকেশন বিভিন্ন জায়গায় অন করা থাকে তখন কিন্তু তোমার সমস্যা, তুমি তখন হয়তো ওই পড়াটা স্কিপ করে অন্য জায়গায় চলে গেলে, ইউটিউবে বা হয়তো হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে ইত্যাদি কোনো একটা জায়গায় ঢুকে পড়লে সেখানে তোমার টাইম ওখানে খেয়ে নেবে। তো সেটাই সাজেশন, সেটার জন্য এগুলো ভাবা আর কি। তো তোমরা চেষ্টা করবে সেটাকে পিডিএফ আকারে বার করে নিয়ে প্রিন্ট আউট বার করে হাতের গোড়ায় রাখা, যেমনটি তোমরা বই খাতা সব হাতে গোড়ায় রেখে পড়ছো সেইভাবে রেখে পড়বে, তাহলে তোমাদের জন্য আরো বেস্ট।